আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় তাকদির ইসলামিক টিভির শ্রোতা ও বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তাকদির ইসলামিক টিভির পরিবেশনায় আজকের গল্প পরিযান, আর আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ আলী। গল্পটি লিখেছেন ইশিতা রহমান সানজিদা, ভিডিও এডিটিং করেছেন JR জাহিদ। তো চলুন দেরি না করে গল্পে ফিরি। আজকের গল্প পরিযান। মেয়ের হাত থেকে আচারের খালি বাটিটা নিয়ে হিরোনা চলে গেল। চম্পা নির্বাক চোখে শায়েরের ঘরের দিকে তাকালো। এই ঘরটাতে সে থাকতে চায়, শায়েরের বধূ হতে চায় তার আকুল মন। তাই তো মায়ের সাথে এক নোংরা খালায় মেতেছে সে। এতে যে হিরোনার লোভও আছে তা জানে চম্পা। তবুও ভালোবাসার মানুষকে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা এই কাজ করতে বাধ্য করছে চম্পাকে। ওর মতে প্রিয় মানুষকে পাওয়ার জন্য যা কিছুই করুক না কেন তা পাপ না। লোভ মানুষকে ধ্বংস করে দেয়। সাম্রাজ্য থেকে অতি ক্ষুদ্র বিষয়ের লোভ তৈরি করে ধ্বংসলীলা। লোভকারী ব্যক্তিদের শাস্তিও ভয়ানক। আল্লাহ লোভীদের পছন্দ করেন না। তাই তো খোদা হওয়ার লোভ ফেরাউনকে বিশাল সমুদ্রে ডুবিয়ে দিয়েছিল। তবে অতি আশ্চর্য বিষয় হচ্ছে, ফেরাউনকার নিজের শাস্তি নিজেই লিখিয়ে দিয়েছিল জিবরাইল আলাইহিসসালামের কাছে। নীলনদে পানি আনার জন্য ফেরাউন যখন দোয়া করেন, তখন আল্লাহ তার দোয়া কবুল করে নীলনদে পানি ফিরিয়ে দেন এবং জিবরাইল আলাইহিসসালাম পাঠিয়ে দেন। তিনি ফেরাউনকে প্রশ্ন করেন, যদি কোনো মুনিব তার ভৃত্যকে দুনিয়ার সমস্ত সুখ দেয়, তবুও সেই ভৃত্যতা উপেক্ষা করে নিজেই মুনিব সাজতে চায়, তাহলে তার কিরূপ শাস্তি হওয়া উচিত? উত্তরে ফেরাউন বলেছেন, ওই অকৃতজ্ঞকে এই নীলনদের পানিতে ডুবিয়ে মারা উচিত। ফেরাউনের উক্তিটি কাগজে লিখিয়ে নিয়ে চলে যান জিবরাইল আলাইহিসসালাম। সেরকম মৃত্যু দেয়া হয় ফেরাউনকে। সমুদ্রের গভীরে ডুবিয়ে আল্লাহ তাকে শাস্তি দেন। লোভ কখনোই মানুষকে শান্তিতে বাঁচতে দেয় না। হিরোনা যার কারণে সবসময় আতঙ্কে থাকে। শায়েরের ভাগে যেটুকু সম্পদ রয়েছে তা হাতিয়ে আনতে পারলে বেশ হবে। হিরোনার সাথে তার স্বামী আকবরও আছেন, সাথে বাকি দুই ভাই আর তার বউয়েরাও। তাদের পরিকল্পনার প্রধান হাতিয়ার বানিয়েছে হিরোনার মেয়ে চম্পাকে। শায়ের বলতে পাগল সে এখনো সে শায়েরের চরণতলে একটু ঠাঁই চায়, যার দরুন মায়ের অন্যায় আবদার সে মেনে নিয়েছে। পরীর সাথে ভাব জমিয়েছে, কথা বলার ছলে এটা ওটা খাওয়ায়, যার সাথে এক বিশেষ ধরনের ওষুধ মেশানো থাকে, যা দূর গ্রামের একজন কবিরাজের কাছ থেকে আনিয়েছেন হিরোনা, পরী যাতে সন্তান জন্ম দিতে না পারে। এবং সেই সুযোগে চম্পাকে শায়েরের সাথে বিয়ে দেবেন হিরোনা। এই সামান্য সম্পদের জন্য এখন মেয়েকে উৎসর্গ করেছেন তিনি। চম্পাকে বুঝিয়েছে, শায়ের তো পুরুষের জাত, বাচ্চা না হলে মেয়ে মানুষের দাম থাকে না। সে যতই রূপবতী হোক না কেন, তেমন করে পরীকেও সে ছুঁড়ে ফেলে দেবে। তারপর চম্পার সাথে শায়েরের বিয়ে দেবেন। চম্পাও খুশি মনে তা মেনে নিয়েছে। মায়ের পরিকল্পনা অনুযায়ী কাজ করছে সে। কিন্তু শায়েরের পরিযান সম্পর্কে অবগত নন বলেই এসব কাজ করছে হিরোনা। যদি জানত, তাহলে এরকম জঘন্য চিন্তা মাথায় আনত না। শায়ের দুপুরের খাবার খেতে এসেছে। উঠোনে পরীর পরনের শাড়ি দেখে দেখে অবাক হলো সে। কেননা শায়ের ফেরা না পর্যন্ত পরী গোসল করে না। শায়ের যেদিন তাকে বলেছিল তার সবচেয়ে মোহনীয় রূপ হচ্ছে যখন সে গোসল করে কাপড় মেলতে যায়, সেই দৃশ্যটা শায়েরকে উপভোগ করানোর জন্য দুপুরে শায়ের ফেরার পর পরী গোসলে যায়। তাহলে আজকে হলো কি পরীর? ঘরে আসতে দেখল পরী নামাজ পড়ছে। শুক্রবার বিধায় আজ একটু তাড়াতাড়ি এসেছে শায়ের। সে ভাবছে, এখনও তো নামাজের সময় হয়নি। বরক্ষণে ভাবল হয়তো নফল নামাজ পড়ছে। তাই শায়েরও চলে গেল গোসলে। তারপর সেও চলে গেল মসজিদে জুমার নামাজ পড়তে। শুক্রবারে দুপুরের পর বাড়িতেই থাকে শায়ের। নামাজ শেষে ফিরে এসে দেখে পরী অন্যমনস্ক হয়ে বসে আছে। শায়ের পরীর পাশে বসে বলে, আপনার কি মন খারাপ পরিযান? হঠাৎ শায়েরের কথায় চমকে ওঠে পরী। কোনো এক ধ্যানে মগ্ন ছিল সে। শায়েরের কথাতে ধ্যান ভঙ্গ হলো তার। আপনি কি বাড়ির জন্য চিন্তিত? না, তেমন কিছু না। আপনার চোখ দেখে মনের ভাবনা কিছুটা বুঝতে পাচ্ছি। আপনি কি বাড়িতে যেতে চান? তাহলে নিয়ে যাব। না, বাড়িতে আমি যাব না। কদিন হলো তো এসেছি, আমার কিছু হয়নি। তাহলে আপনার মুখে হাসি নেই কেন পরিযান? যেই হাসিটা দেখার জন্য আমি ছুটে আসি, সেই হাসিটা আজ কেন দেখতে পেলাম না? আপনি কি আমার কাছে সুখী নন পরিযান? পরী তৎক্ষণাৎ শায়েরের হাত মুঠোয় নিয়ে বলে, আপনি ছাড়া আমি পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তির কাছেও সুখী থাকতে পারবো না। তাই এই প্রশ্ন আপনি কখনোই করবেন না। পরম যত্নে স্ত্রীর গালে হাত রাখল শায়ের। তারপর বলল, তাহলে আমার থেকে কিছু লুকাবেন না, সব বলুন, ভালো লাগবে। পরী শায়েরের হাত জড়িয়ে ধরে কাঁধে মাথা রাখে, বলে, আপার বাচ্চাকে দেখেছেন? কি সুন্দর, তাই না? পরীর মনোভাব সব বুঝে গেল শায়ের। সেও হাত ধরে পরীর। তারপর বলল, আপনার চাই, তাই তো? ফুপু বলেছিলেন একটা বাচ্চার কথা, কিন্তু একটু চুপ থেকে পরী বলে, আচ্ছা, আমি কি মা হতে পারবো না? আল্লাহ চাইলে সব পারেন পরিযান। আপনি ধৈর্য ধরুন,
আল্লাহ আপনার সাথে আছেন, কখনো আর এই চিন্তা করবেন না। অনেক দিন তো পার হয়ে গেল, আমার কিছু ভালো লাগছে না। আর ফুপু। বুঝেছি ফুপু, আপনাকে চাপ দিচ্ছে তাই তো? না, ফুপুরও তো মন চায় তাই না? তাছাড়া আমিও চাই। এত চিন্তা করবেন না, আপনাকে মনমরা হয়ে থাকতে দেখে ভালো লাগে না আমার পরিজনকে সবসময় হাসি খুশি দেখতে চাই। পরীকে বুকে জড়িয়ে ধরে স্বস্তির নিঃশ্বাস ফেলল শায়ের। না জানি এখন একটা বাচ্চার জন্য পরীকে কথা শুনতে হয়। ভাবনাটা সেটা নিয়ে নয়, ভাবনা হলো পরী তখন কিভাবে নেবে বিষয়টা। নিশ্চয়ই কঠিনভাবে প্রতিবাদ করবে, তখন না অশান্তির সৃষ্টি হয়। মন ভাল করার জন্য পরীকে নিয়ে ঘুরতে বেরোলো শায়ের। গ্রামের পথে প্রায়শই যায় ওরা, তবে আজকে রাতে বেরিয়েছে ওরা। সুধাকরের আলোতে তখন ঝলমল করছে ধরণী, রাস্তাঘাট স্পষ্ট দেখা যাচ্ছে। সেই সাথে হাতে হাত রেখে হেঁটে চলছে শায়ের পরী। আলতো করে পরীর বাহু ধরে জড়িয়ে ধরেছে শায়ের পরীকে। রাতে তো কেউ রাস্তাঘাটে খুব একটা আসে না, ফাঁকা রাস্তাটা দুজনে বেশ উপভোগ করছে। সাথে পরীর মনটাও ভালো হয়ে গেছে। শায়ের বলে, কিছু ভালোবাসা আর কিছু অনুভূতি গোপনে সুন্দর, জানেন কি? না তো, আপনার কাছে প্রথম শুনলাম। আপনার প্রতি আমার সকল অনুভূতি, ভালোবাসা সবই ছিল গোপন। কখনোই ভাবিনি আপনি আমার ভাগ্যে আছেন। আমি চাঁদের আশা করিনি, চাঁদের আলোতেই খুশি ছিলাম। কিন্তু বিধাতা যে আকাশসহ চাঁদটাকেই আমাকে দিয়ে দিলেন। চাঁদের থেকে চোখ সরিয়ে পরীর দিকে তাকিয়ে শায়ের বলে, যে রাতে আপনাকে প্রথম দেখেছিলাম খুব দীর্ঘ একটা রাত ছিল। আপনাকে দেখার পর কাক ভেজা চোখ নিয়ে শুধু অস্থিরতায় ছটফট করেছিলাম বাকি রাতটুকু। আপনাকে আরেকটিবার দেখার জন্যে ব্যাকুল হয়েছিলাম, কিন্তু সেই দেখা দিলেন বিয়ের রাতে। কত অপেক্ষা করিয়েছেন আমাকে, ভাবতে পারছেন? কিন্তু আপনার চোখে কখনোই সেই অনুভূতি দেখিনি মালি সাহেব। কিভাবে এত সব গোপন রাখেন আপনি? আমার সবচেয়ে গোপন জিনিসটা কি জানেন? মাথা নেড়ে না বোঝায় পড়ি। শায়ের তখন পকেট থেকে কিছু একটা বের করে। চাঁদের রূপালী আলোতে চিকচিক করে উঠল নূপুরটা। পড়ি এবার ভীষণ অবাক হলো। এই সেই হারিয়ে যাওয়া নূপুর, যেটা পাগলের মতো খুঁজেছে পড়ি, আর সেটা কিনা শায়েরের কাছে ছিল। সে বুঝতেই পারেনি। পড়ি জিজ্ঞেস করে, এটা আপনার কাছে ছিল? তবে আপনি তখন বলেননি কেন? তখন তো জানতাম না যে এই নূপুরের মালিক আমার হবে, তাই যত্নে লুকিয়ে রেখেছিলাম। এখন বুঝতে পারছেন তো আমার ভালোবাসা কতটা গোপন ছিল। বিনিময়ে হাসলো পড়ি। শায়ের হাঁটু মুড়ে বসে নূপুরটা পরিয়ে দিল পরীকে। শায়ের উঠে দাঁড়ানোর আগেই কারোর সাথে ধাক্কা লাগে পরীর। ধাক্কাটা খুব জোরে লাগতে সরে আসে সে। পেছন ফিরে কাউকে দ্রুত পদে চলে যেতে দেখল পরী। শায়ের উঠে দাঁড়ালো, পরীকে ধরে বলল, আপনার লাগেনি তো? পরী আগন্তুকের দিকে তাকিয়েছিল তখনও। শায়ের বলল, এই যে দাঁড়ানা, চোখে দেখেন না, এভাবে ধাক্কা দিলেন। মেজো কাকি। শায়ের অবাক হলো, বলল, মেজো কাকি? আপনি চিনলেন কিভাবে? পরী তীক্ষ্ণ দৃষ্টিতে রিনার দিকে তাকিয়ে বলে, তার চালচলন আমি খুব ভালো করে চিনি। সে যেই সুগন্ধি তেল মাখে তার গন্ধটাও পেয়েছি। কিন্তু মেজো কাকি এত রাতে কোথায় গিয়েছিলেন? শায়ের নিজেও তা খেয়াল করে। সত্যি তো, কোথায় যেতে পারে সে? এসব চিন্তা করতে করতে বাড়িতে চলে আসে ওরা। শায়ের কিছু না ভাবলেও পরী ভাবছে, কেননা ইদানিং পরী শায়েরের মেজো কাকি রিনা আর হেরোনাকে কথা বলতে দেখে। কিন্তু বিষয়টা এখন বেশ বুঝেছে সে। সাথে খুশিনাকে ঘরে ডেকে নিয়ে কিছু বলে। পরী এতদিন এইসবে পাত্তা দিত না। ওরা যা বলে বলুক, ওর কি তাতে? কিন্তু যখন বিষয়টা খুশিনা পর্যন্ত গিয়েছে, তখন পরী ভেবেছে কিছু তো ঘাপলা আছে। পরীর ধারণা সঠিক হলো যখন খুশিনা পরের দিন এসে শায়েরকে ডাকল। কাজে যাওয়ার জন্য তৈরি হচ্ছে শায়ের। খুশিনা তখন শায়েরকে ডাকতে ডাকতে ঘরে ঢুকল। কামে যাস তুই? কিছু বলবে তুমি? হ্যাঁ কইতাম। কি কমু? তুই আমার পোলা, তোর ভালার লাইগা কইতে হইব। তোর বইয়ের তো পোলাপান হইব না, বংশধর তো আনন লাগব, নাইলে তোর হইব কি? তাই কইছিলাম তোর বউ থাক, তুই চম্পারে বিয়া কর। পরী যেন স্তব্ধ হয়ে গেল। ফুপু যে এত সহজে কথাটা বলে ফেলবেন তা জানা ছিল না পরীর। এতদিন কতই না ভালোভাবে দিন কাটছিল এই ফুপুর সাথে, আর আজকে এই মানুষটা এত সহজভাবে কথাগুলো বলে দিল। পরী কিছু বলল না, শুধু শায়েরের জবাবের আশাতে চেয়ে রইল। শায়ের শান্ত স্বরেই বলে, আজ বলেছ, তবে দ্বিতীয়বার যেন তোমার মুখে এ কথা না শুনি ফুপু। কেন কমু না সেরান? তোর কি বাপ হওয়ার ইচ্ছা করে না? দেখ, সব ভাইবা দেখছি আমি, তাই তোর বইয়ের সামনেই কইলাম, তুই বিয়া কর, দেখবি সব ঠিক হয়ে যাইব। শায়ের এবার খুব রেগে গেল। রাগান্বিত কণ্ঠে বলল, পরিজান থাকলেই চলবে আমার, চাই না আমার বাচ্চা। আর তোমাকে কে বলল আমার বইয়ের বাচ্চা হবে না? জবাব দিল না তিনি, জবাব দিল পরী। বড় কাকি বলেছে, তাই না ফুপু? এবারও জবাব দিলেন না তিনি। কথাটা তো হেরোনা বলেছে খুশিনাকে। খুশিনা আগেও চেয়েছিল চম্পা শায়েরের বউ হোক। এখন যখন পরী মা হতে অক্ষম জেনেছে, তখন চম্পার সাথে শায়েরের বিয়ে হলেই ভালো হবে। এই ভেবে খুশিনা রাজি হয়েছেন।
বড় কাকি কিভাবে জানলো আমি মা হতে অক্ষম? এতটা নিশ্চিত হলেন কিভাবে? খুশিনা এবার মুখ খুললেন। চম্পা তমাগো কইতে হুনছে। সায়ের পরি একে অপরের দিকে তাকালো। ওরা কবে এসব নিয়ে আলোচনা করলো? আর চম্পা শুনলই বা কিভাবে? পরীর মাথাটা ঘুরে গেল। ভালো ব্যবহার করাটা কি তাহলে চম্পার নাটক ছিল? রাগে পরীর চেহারাটা লাল বর্ণ ধারণ করল। ওর জীবনে বিশ্বাসঘাতকের জায়গা এক চুলও নেই। অন্যায়কারীকে পরী কখনোই ক্ষমা করেনি, আজও করবে না। দোষীদের সে শাস্তি দেবেই। সায়ে কিছু বলুক বা না বলুক, পরী বলবেই। এতদিন চুপচাপ থাকা পরীকে দুর্বল ভেবে তারা যে ভুল করেছে তার মাসুল এবার পাবে তারা। তার আগে সব কথা জানতে হবে। তাই পরী খুশিনাকে আবারও জিজ্ঞেস করে, চম্পা আর কি বলেছে ফুপু? আপনি সব বলুন, সব সত্য বলবেন। কিছু একটা ষড়যন্ত্র আছে তা বুঝতে পারে খুশিনা। তাই তিনি বলতে লাগলেন, চম্পা কইল তুমি নাকি পোলাপান হইতে পারবা না, কোন ফকিরে দেখাইছো। চম্পা সব হুনছে। হেললেই গা হেও না কইল বউর যখন পোলাপান হইব না, তাইলে চম্পার লগে বিয়া দিলেই ভালো হইব। পোলাপানে সুখ পাইব সেহরান। আপনাকে সাদাসিদে পেয়ে যা বুঝিয়েছেন তাই বুঝেছেন ফুপু, কিন্তু আমি সঠিকটাই বুঝেছি। চম্পা অনেক বড় চাল চেলেছে ফুপু, যা আপনি টের পাননি। ক্রমাগত রাগ বেড়ে চলছে পরীর। সায়ের বুঝল এবার পরী নিজেকে নিজেও থামাতে পারবে না। পরী পালঙ্কে গিয়ে বসে। মাটির দিকে তাকিয়ে কিছু ভাবতে লাগলো সে। খুশিনা নিঃশব্দে প্রস্থান করে। পরীকে এমন শান্ত হতে দেখে সায়ের ওর পাশে গিয়ে বসে। নিমজ্জিত কণ্ঠে শুধায়, চম্পা চামেলিকে আমি সবসময় নিজের বোনের চোখে দেখতাম। কখনোই অন্য চিন্তা ওদের নিয়ে মাথাতে আসতো না। কিন্তু চম্পার মনে যে অন্য কিছু থাকবে তা আমি জানতাম না। শুধু এই জেদ ধরেই এত বড় মিথ্যা ও বলল কেন? পরী চোখ তুলে তাকালো সায়েরের দিকে। মুখটা কেমন মলিন হয়ে গেছে। চম্পা শুধু এই কাজটাই করেনি, আরও একটা জঘন্য কাজ করেছে জানেন কি? সায়ের মুখে কিছু না বললেও চোখের মাধ্যমে বোঝালো সে জানতে চায়। পরী বলল, কাল রাতে ওটা মেজ কাকিই ছিল। আমার সাথে ধাক্কা লাগতে তিনি অনেকটা ভয় পান। সেটা আমি তখনই বুঝেছি, কিন্তু কারণটা আমি আজ সকালে বুঝলাম। বালিশের তল থেকে একটা কাছের শিশি বের করে পরী। সেটা সায়েরের দিকে তুলে ধরে বলে, মেজ কাকি কাল এটা ফেলে গিয়েছিল। আপনি খেয়াল না করলে আমি করেছি। এটার মধ্যে একটা ওষুধ আছে, কিন্তু তা কিসের সেটা জানতাম না। তাই চামেলিকে দিয়ে উসমান ফকিরের কাছে পাঠিয়ে জানতে পারি সব। আমি যাতে মা না হতে পারি সেই জন্য একটু একটু করে আমাকে খাইয়েছে চম্পা। আমি অনেক আগেই খেয়াল করেছি সব কাকিরা আমাকে নিয়ে কিছু বলেন, আমার ক্ষতি করতে চান। কিন্তু এসবে যে চম্পারও হাত আছে তা আমি জানতাম না। ফুপু যখন এলো আমি কিছুটা আন্দাজ করেছি তিনি কি বলতে এসেছেন। কেয়ামত হলেও আমি আপনার হাত ছাড়ব না পরিজান, কিন্তু তার আগে চম্পাকে ওর কাজের হিসাব দিতে হবে। সায়ের উঠতে নিলে পরী হাত ধরে থামিয়ে দেয়, বলে, হিসেবটা আমি নিজেই নেব মালি সাহেব। পরীর কাজ পরীকে করতে দিন। আরেকটা কথা শুনে রাখুন, বিশ্বাসঘাতকের বুকে ছুরি চালাতে আমার বুক কাঁপবে না। আপনি চেয়েও আমার থেকে দূরে যেতে পারবেন না। আপনাকে আমার হই থাকতে হবে ইহকাল এবং পরকাল। ভালোবাসা সহজ নয়। সত্যিকারের ভালোবাসাকে কোনো ঝড় আলাদা করতে পারে না পরিজান। দেহ আলাদা করলেও মনকে আলাদা করা যাবে না। আমি আপনার সব বিপদের ঢাল হয়ে দাঁড়াবো, কথা দিলাম। বিপদকে আপনাকে ছোঁয়ার আগে আমাকে ছুঁতে হবে। হুট করেই জড়িয়ে ধরে সায়েরকে। সায়ের নিজেও বক্ষে ঠাই দিল পরীকে। পরীর এত বড় ক্ষতি হয়ে গেল, অথচ পরী শান্ত, ভীষণ শান্ত। এর মানে পরী ভয়ানক কিছু করবে। সায়ের পরীকে আজ একা ছাড়ল না। কাজে না গিয়ে পরীর কাছেই থেকে গেল। কিন্তু দুপুরের পর পরীকে ফেলে যেতে হলো। ইলিয়াস লোক পাঠিয়েছিল। জরুরি তলবে সায়েরকে যেতেই হলো। পরী তখন ঘরে একা। সারাদিন কোনো কথা সে মুখ থেকে বের করেনি, এমনকি সায়েরের সাথেও কথা বলেনি। রাগটা একটু কমে এলেও বিকালে তা দ্বিগুণ বাড়ল। চামেলি চম্পা দুজনেই এসেছে। এবারও খালি হাতে আসেনি ওরা, পায়ের সাথে চামেলির। পরী বসা থেকে দাঁড়িয়ে গেল। পায়েসের বাটিটি হাতে নিয়ে চম্পার দিকে তাকিয়ে বলল, আমাকে তো অনেক খাইয়েছ চম্পা, আজকে তুমি একটু খাও। চম্পার ভয় লাগলো একটু। সে চামেলির দিকে তাকালো। চামেলি বোকাশোকা হলেও আজ সে পরীর পক্ষে। পরীর এতই ভক্ত সে যে পরী যা বলবে সে তাই করবে। তবে পুরো বিষয়টা চামেলি নিজেও জানে না। পরী এগিয়ে গেল চম্পার দিকে, বলল, একটু খাও চম্পার। না ভাবি, আপনার লাগে আনছি, আপনি খান। আমার জন্য এত দরদ কেন তোমাদের? এত খাওয়াচ্ছ কেন আমাকে? কি মিশিয়েছ পায়েসে? চম্পা ঘামতে শুরু করেছে। পরী জানল কিভাবে? পরী চম্পার গাল চেপে ধরে বাটি শুদ্ধ মুখে ঢেলে দিল চম্পার। চম্পা পরীর থেকে ছিটকে সরে গেল। দৌড়ে বাইরে এসে সঙ্গে সঙ্গেই বমি করে দিল। পরী নিজেও বাইরে চলে এসেছে। চম্পা পিছনে ফিরতেই এক হাতে গলা টিপে ধরে চম্পার। পরীর শক্ত হাতের বাঁধন শত চেষ্টা করেও পরীর থেকে ছাড়াতে পারল না। পরীর চোখের রাগ দেখে ভীষণ ভয় পাচ্ছে চম্পা। হিংস্র মানবীর ন্যায় চোখ দিয়ে ভস্ম করে দিচ্ছে চম্পাকে। আমার হিংস্রতা দেখনি তুমি চম্পা, আজ দেখবে। এই হাতও অনেক পুরুষদের কাবু করেছি, আর তুমি তো একজন নারী মাত্র। চম্পা মুখ দিয়ে কথা বের করতে পারল না। শ্বাস আটকে আসছে ওর, চোখে ঝাপসা দেখছে।
সে হাত নাড়িয়ে চামেলিকে বলছে তাকে বাঁচাতে, কিন্তু চামেলি নিজেই ভয় পেয়েছে। হঠাৎ করে পরীর হলো কি তা সে নিজেও জানে না। পরী আবারও বলল, আমার স্বামী একান্তই আমার। তুমি কি ভেবেছো বাচ্চা জন্ম না দিতে পারলে আমি তার সাথে তোমার বিয়ে দেব? এতই সহজ। আমার স্বামী আমার ভালোবাসা। কষ্ট পেলে দুজনে একসাথে পাবো, আর হাসলে একসাথে হাসবো। আমাদের দেহ আলাদা হলেও আত্মা কিন্তু এক। পারলে আমাদের আলাদা করে দেখাও। ঝটকা মেরে চম্পাকে ফেলে দিল পরী। মাটিতে শুয়ে কাশতে লাগলো সে। চামেলি দ্রুত বোনকে ধরে ওঠায়, বলে, কি হয়েছে ভাবি, তুমি এমন করতেছো কেন? আপা কি করছে? তুমি বুঝবে না, কিন্তু এটা জেনে রাখো, তোমার মা এবং বোন জঘন্য অপরাধ করেছে। পরী নিজের ঘরে চলে গেল। যতক্ষণ চম্পার সামনে থাকবে ততক্ষণ ও নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে না। চামেলি তার বোনকে ঘরে নিয়ে গেল এবং সাথে সাথেই সব বলে দিল। হেরোনা কিছুটা বিচলিত হলো, তেমনভাবে নিলেন না। পরী আর কী বা করতে পারবে? আর সেহরান তো তার সাথে কথাই বলে না। তবু রাতে তিনি দুই জাকে ঘরে ডাকলেন গভীর পরামর্শ করতে। হেরোনা বললেন, সেহরান তো সব জান না গেল, এখন তো সব দিক গেল, কি করি এখন? ছোট যা কনক বললেন, ভাবি আমি কই বাদ দেন এইসব, ওই জমি আমরা পামো না। কনককে ধমক দিলেন হেরোনা, তুই চুপ থাক। এতদিন জমি আমরা খাইলাম, অহন তো আমাগো হইয়া গেছে, আমরা দিমু না জমি। তোর ভাইয়ের লগে এ নিয়ে কথা কই তুইব। কোন ঝামেলায় পড়লাম রে? দরজা ঠকঠক আওয়াজে চম্পাইড়িয়ে দরজা খুলে দিল। কিন্তু সে অবাক হলো পরীকে এ সময় দেখে। শান্ত চোখে চম্পাকে দেখে নিল পরী। আর যেন পরীকে ভয়ানক সুন্দর লাগছে। পরীকে লাল শাড়িতে পরীর মতো লাগছে। স্মিত হাসল পরী। পরীর সব কিছুই আজকে ভয়ানক মনে হচ্ছে চম্পার কাছে। পরী বলল, ভেতরে আসতে দিবে না? চম্পা দ্রুত দরজা হতে সরে দাঁড়ালো। সবাইকে অবাক করে দিয়ে দরজাটা আটকে দিল পরী। হেরোনা বলল, দরজা আটকাও কেন তুমি? জবাব না দিয়ে পরী চম্পাকে বলে, আমাকে বসতে দাও, সব কথা দাঁড়িয়ে বলবো নাকি। জলচৌকি এনে বসতে দিল পরীকে। পরী শান্ত স্বরেই বলল, আমাকে ওই ওষুধ খাওয়ানোর পিছনের কারণটা কি শুধুই চম্পা, নাকি আরও অন্য কারণ আছে? কথাটা বলে হেরোনার চোখে চোখ রাখে পরী। হেরোনা জবাব দিল, তোমারে এত কথা কমো না, ঘরে যাও। রূপ দিয়ে শেরান্ডে বশ করলেও আমাগো পারবা না। পরী হাসল, বলল, নারীর রূপে পুরুষ বশ হয়, আর নারীরাই ঈর্ষান্বিত হয়। আমি সত্য জানতে চাই, বলে ফেলুন, না হলে। এই মাহিয়া কি করবা তুমি, মারবা নাকি? সাহস তো কম না। পরী সোজা হয়ে বসে। তারপর বলে, আমি যখন খুন করি তখন আমার বয়স 13 বছর। তাহলে ভেবে দেখুন, 13 বছরে একটা খুন করেছি, আর এখন 4টা খুন করার সাহস আছে আমার মধ্যে। হেরোনা নড়ে চোখে বসল। পরী কি সত্যি বলছে নাকি ভয় দেখাচ্ছে? এতটুকু মেয়ে মানুষ মারবে কিভাবে? সে বলে, মস্করা করতেছ আমাগো লাগে? আমি কি আপনার ব্যয় লাগি যে মজা করব? এই হাতে দা তুলে নিয়েছিলাম সেদিন। ওই শুয়োর বাচ্চাটার ঘাড়ে এক কোপ মারতেই সে শেষ। ওর রক্তে ভিজেছি সেদিন। পরীর কথা শেষ করার আগেই বজ্রপাতের শব্দ এলো। পরী বাদে কেঁপে উঠল সবাই। বিকাল থেকেই আকাশে মেঘ ছিল, এখন হয়তো বৃষ্টি হবে, সেই আভাস দিচ্ছে প্রকৃতি। পরী আবারও বলতে লাগলো, তবে আমার সবচেয়ে খারাপ লেগেছিল কেন জানেন? ওর ঘাড় থেকে মাথাটা আলাদা করতে পারেনি বলে। মেজাজটাই খারাপ হয়ে গেল। পরীর কথাগুলো সবাইকে ভয় পাইয়ে দিল। তবে কেউ কোনো কথা না বললে দেখে পরী আবারও বলে, আপনাদের এইসব কেন বলছি তার কারণ জানতে চাইবেন না? কারণ হলো, এবারের মতো আপনাদের ক্ষমা করলাম, কিন্তু পরের বার কিছু করার আগে নিজের ঘাড়ের কথা চিন্তা করবেন। এখন বাকি কারণটা কি ভালোভাবে বলবেন, নাকি শ্বাসনালী চেপে ধরে কথা বের করতে হবে? কনক খুন খারাপি ভয় পায় খুব। পরীর প্রথাটা সে বিশ্বাস করে ফেলেছে, তাই সব সত্য গড়গড় করে বলে দেয়। হেরোনা চেয়েও আটকাতে পারে না। হেরোনা এখনও পরীর কথা পুরোপুরি বিশ্বাস করতে পারেনি, কিন্তু চম্পার কেন জানি মনে হচ্ছে পরী সত্যি বলছে। পরী আজ যেভাবে ওর গলা চেপে ধরেছিল, মনে হচ্ছে আজ সে মরেই যাবে। ওই হাতে নিশ্চিত কাউকে মেরেছে পরী। কনকের কথা শুনে পরী বলে, এটুকু সম্পদের জন্য আপনারা একটা মেয়ের মাতৃত্ব কেড়ে নিলেন? বাহ, খুব ভালো। এর থেকে আরও বেশি সম্পদ পাবেন আপনারা, আমি দেব। তবে তার সাথে আমার মাতৃত্ব ফিরিয়ে দিতে পারবেন? ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। সবাই চুপ করে আছে, শুধু বৃষ্টি পড়ার শোঁসো শব্দ ভাসছে চারিদিকে। পরী সবার দিকে তাকিয়ে আছে। এবার সে দরজার শব্দে সেদিকে তাকায়। দরজা খুলে চম্পা। বাইরে থেকে শায়রের কণ্ঠস্বর শোনা গেল, ঘরে চলুন পরীজান। পরী কথা না বলে ঘর থেকে বের হয়ে গেল। ঘরে যেতে যেতে অনেকটাই ভিজে গেল পরী। শায়ের আরও বেশি ভিজে গেছে। আড়ত থেকে ফিরতে ফিরতে ভিজে জুবুথুবু সে। পরীকে ঘরে না দেখে শায়ের বুঝে গেছে সে কোথায় থাকতে পারে। ঘরে আসতেই শায়ের বলল, আপনি ওই ঘরে কেন গিয়েছিলেন? আর কখনোই যাবেন না। পরী কথা বলল না, চুপচাপ গামছা এনে শায়েরের মাথা মুছতে লাগলো সে। শায়ের নিজেও চুপ রইল।
একটু পরে বলে উঠল, আপনি কাকে খুন করেছেন পরিজান? আপনি সব শুনেছেন দেখছি। এটা বলবেন না যে আপনি ভয় দেখানোর জন্য বলেছেন। আমি আপনার কথাতে বুঝেছি আপনি সত্য বলছেন। প্রসঙ্গ পাল্টে ফেলে পরি, বলে, সুরমা পড়লে আপনাকে এত ভালো লাগে কেন মালি সাহেব? আপনার সব সৌন্দর্য কেন ওই চোখে ঢেলে দিয়েছেন বিধাতা? আমার যে নেশা ধরে যায়। আমি আপনাকে কিছু জিজ্ঞেস করেছি? আমাকে আজ ভালোবাসা দিবেন মালি সাহেব? আগের থেকে আরো বেশি ভালোবাসা চাই আমার। পরীকে কেমন যেন উন্মাদ মনে হচ্ছে শায়েরের। আজকের ঘটনাটা ওকে কেমন যেন ঘুরে ফেলে দিয়েছে। শায়ের বলল, আপনার কি হয়েছে পরিজান? শরীর খারাপ করেছে? আপনার ভালোবাসার অসুখ আজীবন থাকবে আমার। আমাকে সুস্থ করতে কোনো দিন পারবেন না আপনি। কথা শেষ করতেই শায়েরের বুকে ঢলে পড়ে পরি। শায়ের পরীকে কোলে তুলে নিল সাথে সাথেই। এইবার সে খেয়াল করল পরীর সম্পূর্ণ চুল ভেজা, শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। সন্ধ্যাবেলা কলপাড়ে গিয়ে ইচ্ছামতো ভিজেছে পরী। মাতৃত্ব হারিয়ে ফেলেছে সে, এটা কিছুতেই মানতে পারছে না। আর কি কখনো মা হওয়া সম্ভব কি পরীর পক্ষে? বেশি ভেজার কারণে শরীরে জ্বর নেমে এসেছে। তারপর আজকের ঘটনা পরীর মস্তিষ্কে বেশ গভীরভাবে আঘাত করেছে, যার জন্য উল্টাপাল্টা বকছে। পরীকে পালঙ্কে শুইয়ে দিয়ে কাঁথা টেনে দিল শায়ের। সে নিজে উঠতে গেলে পরী হাতটা টেনে ধরে। হারিকেনের টিমটিম আলোতে শায়ের খেয়াল করে অস্থির চিত্ত নয়নে তাকিয়ে আছে পরী। জ্বরে ফর্সা মুখখানা রক্তিম বর্ণ ধারণ করেছে। অসম্ভবভাবে কাঁপছে ঠোঁট দুটো। পরী কম্পিত কণ্ঠে বলে, আপনার সব ভালোবাসা আমাকে দিন না মালি সাহেব, যাতে আপনার কাছ থেকে আর কেউ ভালোবাসা না চায়, সবাই খালি হাতে ফিরে যায়। আপনার সব ভালোবাসা শুধু আমার কাছে থাকবে। পরীর মাথায় হাত বুলিয়ে দিল শায়ের। বলল, আপনার শরীরে জ্বর এসেছে পরিচান, আপনি একটু চুপ করে শুয়ে থাকুন। পরী হাতটা আরো শক্ত করে চেপে ধরে বলে, না, আমি ঠিক আছি। কেন পাগলাম করছেন? আমি কখনোই আপনাকে ছেড়ে যাব না। একটু শান্ত হন। আপনাকে ছেড়ে যেতে কখনো দিলে তো যাবেন। শায়ের পরীর থেকে হাত ছাড়িয়ে পরনের ভেজা পাঞ্জাবিটা খুলে ফেলে। ভেজা পোশাক বদলে আবার পরীর পাশে এসে বসে। পরীর কপালে হাত রেখে দেখে জ্বর ক্রমাগত বেড়ে চলছে। জলপট্টি দিতে চাইলে পরী বারণ করল। পরীর বারণ উপেক্ষা করতে শায়ের পারল না। পরী জেদ ধরে বসে আছে। শায়ের পড়ল বিপাকে। পরী উঠে বসে জড়িয়ে ধরে শায়েরকে। উত্তাপে কেঁপে উঠল শায়ের। আপনি ভিজেছেন কেন পরিজান? এখন তো কষ্ট পাচ্ছেন। আপনি পাশে থাকলে আমার কোনো কষ্ট হবে না। বহু কষ্ট পার করে আপনার কাছে সুখের ঠিকানা খুঁজে পেয়েছি। আমার আর কষ্ট হবে না। আমার কাছেই তো আপনার সব কষ্ট। আপনার মতো চাঁদের গায়ে আমার মতো কলঙ্ক মানায় না পরিজান। আকাশের চাঁদের গায়ে যে কলঙ্ক আছে তা চাঁদের সৌন্দর্য বহন করে, তেমনি আপনিও আমার কলঙ্ক। এই কলঙ্ক ছাড়া আমার অস্তিত্ব নেই। বৃষ্টির তোড় বাড়ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘের আওয়াজ শোনা যাচ্ছে। পরীকে বুকে জড়িয়ে ধরে বসে আছে শায়ের। পরী ঘুমায়নি। সে শায়েরকে এটা ওটা জিজ্ঞেস করছে, আর শায়ের উত্তর দিচ্ছে। শায়ের বুঝতে পারছে পরী কেন এরকম করছে। সে মা হতে পারবে না কখনো। কষ্ট তো হবেই। নিজের কাছের মানুষ যেমন বিশ্বাসঘাতকতা করবে তা শায়ের ভাবেনি। সে তো ওদের কোনো ক্ষতি করেনি, তাহলে তারা কেন এরকম করল? পরীকে অনেক মেহনত করে ঘুম পাড়াতে হলো। পরীর জ্বর নামা না পর্যন্ত শায়ের জেগেছিল, জলপট্টি দিয়েছিল। সকাল হলো, কিন্তু বৃষ্টি কমল না। গুড়ি গুড়ি বৃষ্টি নামতেছিল। বৃষ্টি মাথায় শায়ের কোথায় যেন বেরিয়ে গেল। ফিরল ঘন্টা দুয়েক পর, হাতে তার কিছু কাগজপত্র। পরী চুপচাপ শায়েরের কাজ দেখতে লাগলো। সবকিছু ঠিকঠাক করে বের হতে নিলে পরী জিজ্ঞেস করে, আবার কোথায় যাচ্ছেন? আর ওসব কিসের কাগজ? শায়েরের মনে হলো এবার পরীকে সব জানানো উচিত। সে পরীর কাছে এসে বসে বলে, আমার ভাগের যেটুকু জমি আছে তার দলিল এগুলো। আমি সব ওদের দিয়ে দিব। বিনিময়ে আমি আপনাকে নিয়ে একটু শান্তিতে রাখতে চাই। পরী কথা বলল না, শুধু শায়েরের দিকে তাকিয়ে রইল। শায়ের পরীর গালে হাত রেখে বলল, নিজের সাধ্যের মধ্যে রানীর মতো করে রাখবো আপনাকে। রাজা হতে পারবো না কখনো, তবে কোনো রাজার সাধ্য নেই আমার মতো হবার। আমার মতো করে আপনাকে কেউ আগলে রাখতে পারবে না পরিচান। পরী শায়েরের হাতে হাত রাখে, স্মিত হেসে বলে, আপনার মনের রাজ্যের রানী হতে পারলেই হবে। আপনি সব দিয়ে দিন ওদের। আপনার ভালোবাসাতেই বেঁচে থাকতে পারবো। পরী সম্মতি পেয়ে শায়ের ছুটল হেরোনার ঘরের দিকে। চম্পা তখন মন খারাপ করে বসেছিল। শায়েরকে আসতে দেখেই সে উঠে দাঁড়ালো। শায়ের বলল, তোর মা কোথায়? চম্পার গলা দিয়ে কথা বেরোলো না। গলাতেই সব কথা আটকে গেল। আঁচলে হাত মুছতে মুছতে এলো হেরোনা। শায়ের দলিলটা হেরোনার হাতে দিয়ে বলে, এই নিন আপনাদের জমি। এইটুকু সম্পদের জন্য আমার সবকিছু তো কেড়ে নিলেন। এবার আশা করি শান্তিতে থাকবেন। আপনাদের কারোর ছায়া যেন আমার পরিজনের ওপর না পড়ে।
আমার ধৈর্যের বাঁধ ভাঙার সময় কিন্তু এসে পড়েছে, তাই সাবধান। ঘর থেকে বের হওয়ার আগে শায়ের চম্পাকে উদ্দেশ্য করে বলে, যে মানুষটা তোকে এত কাছে টানলো তার এত বড় ক্ষতি করতে তোর বুক কাঁপলো না? তোর মুখ যেন দ্বিতীয়বার আমি না দেখি। শায়ের চলে গেল। চম্পা কাঁদতে লাগলো মাটিকে বসে। হেরোনার দিকে তাকিয়ে বলতে লাগলো, তোমার সম্পদ তো তুমি পাইছো মা, আমি কেন আমার সম্পদ খোয়াইলাম? তুমি পারলা না আমার সম্পদ আয়না দিতে? হেরোনার মুখ গম্ভীর দেখে সে মনে মনে ভীষণ খুশি। শায়ের যে ওকে সব দিয়ে গেছে। তিনি এও ভাবলেন এবার চম্পাকে বড় ঘরে বিয়ে দেবেন, তাহলেই ওনার 16 কলা পূর্ণ হবে। দিন মাস পেরিয়ে বছর ঘোরে। পরি মন খারাপ করে বসে থাকে বাড়ির জন্য, কিন্তু সময়ের অভাবে শায়ের পারে না পরীকে নিয়ে যেতে। কিন্তু তার ভালোবাসার কোনো কমতি রাখেনি শায়ের। পরি কখনো প্রশ্ন করতে পারেনি শায়েরকে, জিজ্ঞেস করতে পারেনি শায়ের তাকে ঠিক কতখানি ভালোবাসে। তার প্রমাণ সে পদে পদে পেয়েছে। শায়েরের ছোট ঘরটাকে রাজপ্রাসাদ মনে হয় পরীর। সারাদিন রাত ঘরে বসে কাটে ওর। সেদিনের পর থেকে পরি সম্পূর্ণ একা থাকে। চম্পা তো আসে না, এমনকি চামেলিকেও আসতে মানা করেছে। কেননা চামেলি সহজ সরল মানুষ, কখন কি বুঝিয়ে পাঠাবে কে জানে। তবে মাঝে মধ্যে চামেলি উঠোনের দরজা খুলে উকি দিয়ে দু এক কথা বলে, আবার চলে যায়। এমনই একদিন চামেলি এসে বলল, ভাবে আপার বিয়ে ঠিক হয়েছে। তাই নাকি? কোথায়? পাশের গ্রামের সুজনের লগে। মা কইল এই শুক্রবার বিয়া। পরি কথা বলল না, একটু চুপ থেকে চামেলি আবার বলে, আমার ভালো লাগে না ভাবি, তুমি তো আইবা না বিয়াতে, আমি একলা একলা কি যে করমু? কিছু করার নেই চামেলি, তোমার ভাই চায় না আর আমিও চাই না। আপা আর মা একটু ভালো না ভাবি, শায়ের আসার সময় হয়ে গেছে। তাই পরি বলল, তুমি এখন যাও চামেলি, তোমার ভাই এখনই চলে আসবে, তোমাকে দেখলে বকবে। চামেলি মন খারাপ করে প্রস্থান করলো। পরিও নিজের কাজে চলে গেল। সবকিছু জানার পর খুশিনাও তার ভাইয়ের বউদের সাথে কথা বলে না। তিনি পরীকে নিয়ে ছোটেন নানা ফকিরের কাছে। মাতৃত্বের স্বাদের জন্য পরি নিজেও যায়, কিন্তু কোনো লাভ হয় না। কত ওষুধ খেয়েছে তার ইয়াত্তা নেই। দিন শেষে পরি হতাশই হয়েছে, তবু আল্লাহর উপর ভরসা রাখছে। শায়ের ফিরলে ওর মন খারাপ কখনোই তাকে বুঝতে দেয় না। পরি জানে ওর হাসি মুখ দেখলে শায়ের সব ক্লান্তি দূর হয়ে যায়। চম্পার বিয়েতে শায়েরকে দাওয়াত করে যায় আকবর, কিন্তু সাথে সাথেই তা প্রত্যাখ্যান করে শায়ের। আকবর কিছু বলার সুযোগও পেল না। শায়ের সে সুযোগ কখনো দেবে না। পুরী নিজেই শায়েরকে বলে, ফিরিয়ে না দিলেই পারতেন, নিজের লোকই তো, অন্তত বিয়েতে না হয় থাকুন। আমি শুধু আপনার সাথে বাকি জীবনটুকু কাটাতে চাই, এছাড়া অন্য কাউকে আমাদের মাঝে আনতে চাই না। ওদের ক্ষমা করলেও আমার ক্ষোভ কিন্তু যায়নি। আপনি ওদের হয়ে কিছু বলতে আসবেন না। আর কোনো বাক্য পুরী উচ্চারণ করে না। সে শায়েরকে যতটা চায় তার চেয়েও গভীরভাবে শায়ের পরীকে চায়। এভাবেই দুজনের ছোট্ট সংসারে সময় কেটে যাচ্ছে খুব। চম্পার বিয়ের আগের দিন খুশিনাকে ধরে বেঁধে সবাই নিয়ে গেল। যতই হোক তার তো যাওয়া উচিত, একমাত্র ফুপু বলে কথা। শায়ের নিজেই খুশিনাকে যেতে বলেছে, তাই শায়ের সন্ধ্যা হতেই বাড়িতে এসে পড়েছে, নাহলে পরি একা হয়ে যাবে। হঠাৎই চম্পা ছুটে আসে এবং জাপটে ধরে শায়েরকে। আকস্মিক ঘটনাতে শায়ের নিজেকে ছাড়ার বদলে চুপ করে দাঁড়িয়ে থাকে। চম্পা কাঁদতে কাঁদতে বলে, মাফ করো শ্যারান ভাই, আমি মার কথাই সব করছি, আমি তো ইচ্ছা করে কিছু করি নাই, আমি তো তোমারে চাই, এমনি ছাইরা দিও না, আমি বিয়ে করতে চাই না, মইরা যামু আমি। হাতে টান লাগতেই ঘাড় ফিরিয়ে তাকায় সে। পরি এক ঝটকায় চম্পাকে শায়েরের থেকে ছাড়িয়ে আনে। ক্রোধ নিয়ে তাকিয়ে বলে, তোমার মুখটা আমি দেখতে চাই না চম্পা, আমার স্বামীকে ছোঁয়ার সাহস দ্বিতীয়বার দেখেও না। আমি কিন্তু অত ভালো মেয়ে না যে বারবার তোমার অপরাধ ক্ষমা করে দেব। চম্পাকে কথা বলার সুযোগ না দিয়ে পরি ওকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিল। শায়ের চুপ করে দাঁড়িয়ে রইল। সে চম্পাকে কিছু বলতে চেয়েছিল, কিন্তু তার কথাটা পরিই বলে দিয়েছে। পরি যে একা কত লড়াই করছে তা ধারণার বাইরে। চম্পার বিয়ে না হওয়া পর্যন্ত শায়ের আর বাড়িতে আসলো না। তবে বিকেলে একটা চিঠি এসেছে শায়েরের নামে। চামেলি খামকা সে পরীকে দিয়ে যায়। চিঠিটা উলট পালট করে দেখে পরি। চিঠির উপরে দেয়া ঠিকানা দেখে সে নূরনগর থেকে চিঠি এসেছে। পরি একবার ভাবলো খুলে দেখবে। যেহেতু চিঠিটা শায়েরের নামে, তাই অন্যের চিঠি খোলা ঠিক নয় ভেবে পরি খুলল না। রাতে শায়ের ফিরলেই চিঠিটা দিল পরি এবং বলল, নূরনগর থেকে আপনাকে কে চিঠি পাঠিয়েছে, নামটা লেখেনি, খুলে দেখুন তো। শায়ের চিঠিটা হাতে নিয়ে আবার রেখে দিল, বলল এখন পড়তে ইচ্ছা পড়ছে না, পরে পড়ব। পরি ভাবল শায়ের ক্লান্ত, তাই চিঠিটা আগের স্থানে রেখে দিল। তবে শায়েরকে বিচলিত দেখাচ্ছে খুব। কোনো ঝামেলা হয়েছে? রাতে তেমন ঘুম হলো না পরির। ভয়ানক একটা স্বপ্ন দেখে জেগে উঠল সে। গ্লাসের সবটুকু পানি খেয়ে ক্ষান্ত হলো পরি। ঘন ঘন নিঃশ্বাস ফেলতে ফেলতে শায়েরের দিকে তাকালো। একটু আগেই সে স্বপ্নে দেখেছে কয়েকজন কালো মুখোশধারী লোক তার কাছ থেকে শায়েরকে টেনে হিঁচড়ে কোথাও নিয়ে যাচ্ছে। তারপর ওর হাত পা বেঁধে রেখেছে। একজন হাতে করে ধারালো অস্ত্র নিয়ে এসে যেই না শায়েরের গলায় বসাতে যাবে, ঠিক তখনই ঘুম ভাঙে পরির। সে ঘামছে খুব। এমন বাজে স্বপ্ন সে কখনোই দেখেনি। শায়ের যাতে টের না পায় তাই সে আবার শুয়ে পড়ল। শক্ত করে শায়েরকে জড়িয়ে ধরে বিড়বিড় করে বলল, আপনাকে কখনো হারাতে দেব না,
আমাকে বিলীন করে হলেও আপনার অস্তিত্ব আমি টিকিয়ে রাখব। সে রাতখানা আর ঘুমাতে পারল না পরি। শায়েরকে জড়িয়ে ধরেই শুয়ে রইল। ভোরবেলাতে ঘুমালো পরি। ততক্ষণে শায়ের উঠে পড়েছে। পরীকে ঘুমাতে দেখে সে আর ডাকল না। ফুপুকেও ডাকতে মানা করে দিল। পরি ঘুম থেকে উঠে শায়েরকে পেল না। সে বুঝল তার স্বামী নিজ কাজে চলে গেছে। শায়ের জানে পরি প্রায় রাতি নির্ঘুমে কাটায়। তার কারণ পরির বিষণ্ণতা। পরি আজও তার মাতৃত্ব নিয়ে মন খারাপ করে। রাতে ঘুম হয় না তার, এজন্য প্রায়শই দেরিতে ঘুম ভাঙে পরির। তাই শায়ের ওকে বিরক্ত করে না। রাতের স্বপ্নটা পরিকে বেশ ভাবায়, কিন্তু পর মুহূর্তে যখন শায়েরের সান্নিধ্য পায় তখন সব ভুলে যায়। পরি শায়েরকে চিঠির কথা জিজ্ঞেস করতে সে বলে নূরনগরে ওর একজন বন্ধু আছে, ওর মা অসুস্থ, তাই টাকা চেয়ে চিঠি লিখেছে। সেজন্য শায়েরকে টাকা নিয়ে নূরনগরে যেতে হবে। পরি বলে সেও যাবে, কিন্তু শায়ের রাজি হয় না। তার আড়তে কাজ আছে, তাই সে একদিনের ছুটি নিয়ে সেখানে গিয়ে টাকা দিয়ে আবার চলে আসবে এবং পরে বেশ কিছুদিন ছুটি নিয়ে পরীকে ওর গ্রামে বেড়াতে নিয়ে যাবে। পরি তাতেই রাজি হলো। তারপর কেটে গেলে কয়েক মাস। শায়ের ছুটির জন্য চেষ্টা করেও ইলিয়াসের থেকে ছুটি পেল না। পরি নিজে অপেক্ষা করে ছুটির জন্য। ঈদ ছাড়া শায়ের বোধহয় আর ছুটি পাবে না, তাই পরির অপেক্ষা করা ছাড়া আর কিছুই নেই। এমনি একদিন দুপুরবেলা শায়ের দুপুরের খাবার খেয়ে বেরিয়ে গেছে। পরি উঠোনের কোণে বসেছিল, হঠাৎই সে থমকে গেল পরিচিত একটা মুখ দেখে। জুম্মান বলে সে দৌড়ে গেল তার কাছে, খুশি হয়ে বলে, জুম্মান কেমন আছিস? আমি খুব খুশি হয়েছি তোকে দেখে। জুম্মানের হাবভাব দেখে পরির ভালো লাগলো না। কেমন ফ্যাকাশে হয়ে আছে মুখটা। পরি জিজ্ঞেস করলো, কি হয়েছে জুম্মান? সব ঠিকঠাক তো? বাড়ির সবাই ভালো আছে? থমথমে গলায় জুম্মান বলে, বড় আম্মার অসুখ করছে আপা, ডাক্তার কইছে বাঁচব না, তোমারে নিয়ে যাইতে কইছে, তুমি যাইবা না? পরি মুহূর্তেই চুপ হয়ে গেল। অবিশ্বাস্য লাগলো জুম্মানের কথাগুলো। তবে পর মুহূর্তে মায়ের জন্য মনটা কেঁদে উঠল পরির। চোখ থেকেও নোনা জল গড়িয়ে পড়ল। সে বলল, কি হয়েছে আম্মার? তুই এসব কি বলিস জুম্মান? তোমারে দেখতে চাইছে আম্মা, আহো আমার লগে। তুই একা এসেছিস? না, আব্বা গাড়ি আর লোক পাঠাইছে, তুমি আহো, তাড়াতাড়ি আহো। আমি যাব জুম্মান, কিন্তু উনি আসুক একসাথে যাব। শায়ের ভাই পরে যাইব নে, তুমি আগে আহো। বড় আমা মনে হয় আর বেশিক্ষণ বাঁচব না, মরার আগে তোমারে দেখতে চায়। মায়ের মরার কথা শুনে পাগল প্রায় পড়ি। তাছাড়া রাত ছাড়া শায়ের ফিরবে না, কাকে দিয়ে শায়েরকে খবর পাঠাবে তাও মাথায় আসছে না পরির। তাই সে খুশি নাকে সবটা খুলে বলে। ফুপু পরীকে আশ্বস্ত করে। সে পরীকে জুম্মানের সাথে যেতে বলে। শায়ের আসলে সে নিজ দায়িত্বে শায়েরকে নূরনগর পাঠিয়ে দেবে। পরী কিছু না ভেবেই জুম্মানের সাথে নূরনগরের উদ্দেশ্যে বেরিয়ে গেল। সারা রাস্তা কাঁদতে কাঁদতে গেল পরী। বারবার আল্লাহর কাছে মায়ের জন্য সময় ভিক্ষা চাইতে লাগলো। পরী যাওয়া অবধি যেন মালা বেঁচে থাকে। চোখের জলে বুক ভাসাতে ভাসাতে পরী পৌঁছালো জমিদার বাড়ির সামনে। গাড়ি থেকে নেমে সে দৌড়ে বাড়ির ভেতর চলে গেল। বৈঠক পেরিয়ে মহিলা অন্দরে ঢুকতেই কুসুমের মুখোমুখি হলো সে। পরীকে দেখা মাত্রই কুসুমের হাতের থালা বাসন ঝমঝম শব্দে মেঝেতে পড়ে গেল। চোখের কোণে জল দেখা দিল তার। কুসুম দৌড়ে পরীর কাছে এসে বলল, পরিয়াপা, আপনি ইহানে কেনাইছেন? পরী জবাব না দিয়ে বিচলিত হয়ে মালার ঘরের দিকে এগোল। কুসুমর হাত টেনে ধরে বলে, আপনি চলে যান আপা, বাড়িতে এখন কেউ নাই, আপনি পলাইয়া যান তাড়াতাড়ি। পরী অবাক হলো কুসুমের কথা শুনে। আম্মা অসুস্থ, আমি দেখতে এসেছি। আম্মা, আম্মা। জোর গলায় পরী মালাকে ডাকতে লাগলো। রূপালী ছুটে এলো। পরীকে দেখে সে পরীর হাত চেপে ধরে বলল, পরী তুই এখানে এসেছিস কেন? তোমরা এমন করছো কেন আপা? আমি এসেছি তো কি হয়েছে? আম্মা অসুস্থ, আমি আম্মাকে দেখতে এসেছি। ধমকে বলল রূপালী, কে তোকে বলেছে আম্মা অসুস্থ? জুম্মান গিয়েই তো আমাকে বলল, তারপর আমি জুম্মানের সাথে চলে এলাম। রূপালী ভয় পেয়ে গেল। চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল ওর। সে বলল, তার মানে শায়ের তোর সাথে আসেনি? একা কেন এসেছিস তুই? এখন কি হবে? রূপালী ভীত চোখে এদিক ওদিক তাকাচ্ছে। ভয়ে রীতিমতো কাঁপছে সে। এমন সময় মালাকেও দেখা গেল। সে পরীর গলার আওয়াজ পেয়ে এসেছে। মালাকে দেখে পরী দ্রুত পদে তার কাছে গেল। মালার দুই বাহু ধরে মালাকে দেখতে দেখতে বলল, আম্মা, আপনি ঠিক আছেন তো? আপনার কিছু হয়নি তো? রূপালীর মতো মালাও কাঁদছে। সে পরীকে বলল, তুই এখান থেকে চইলা যা পরী, তাড়াতাড়ি যা, ওর আহার আগে। পরি আর পারছে না। সবাই কেন ওকে চলে যেতে বলছে? মালাকে দেখে তো সুস্থ মনে হচ্ছে, তাহলে জুম্মান কেন ওকে মিথ্যা বলে আনলো? পরি চিৎকার করে বলল, তোমরা সত্যিটা বলবে, কি হয়েছে? হাম্মা যখন সুস্থ, তাহলে জুম্মান মিথ্যা বলে আমাকে আনলো কেন? আর এখন আমাকে পালাতে বলছো কেন? এই বাড়িতে হচ্ছে কি? রূপালী পরীর হাত টেনে নিজের দিকে ফিরিয়ে বলে, পরে শুনিস ওসব কথা, আগে নিজের জীবন বাঁচা। তুই এক কাজ কর, ছাদে গিয়ে যেভাবে আগে বাড়ির বাইরে যেতিস সেভাবে চলে যা, বাইরে এখন অনেক কড়া পাহারা। রূপালী পরীর হাত টানতে লাগলো, কিন্তু পরী এক পাও নড়ল না।
সে আজকে সব জেনেই ছাড়বে। সে বলে উঠল, আমি যাব না আপা, আগে তোমরা আমাকে সব বলো, না হলে আমি কোথাও যাব না। বেশি কথা না বলে নিজের ঘরে যাও পরি। আফতাবের কণ্ঠস্বর শুনে পিলে চমকে গেল সবার, শুধুমাত্র পরি স্থির দাঁড়িয়ে রইল। কুসুম থালা বাসন উঠিয়ে চলে গেল। মালা আর রূপালী আগের ন্যায় দাঁড়িয়ে রইল। পরি আফতাবের নিকটে গিয়ে বলে, আমাকে বলুন কি হয়েছে? আম্মা তো সুস্থ আছে, তাহলে জুম্মান মিথ্যা বলল কেন? সব সত্যি আমি জানতে চাই। তোমাকে সব বলা হবে এবং আজ রাতেই সব জানতে পারবে তুমি। সব জানতে হলে এখন ঘরে যাও। পরি নিজ ঘরে গেল না। আজ তার সব প্রশ্নের জবাব চাই। তাই সে কড়া গলায় বলল, আমি কোথাও যাব না, আমাকে বলুন কি হয়েছে। আফতাব এগিয়ে গেল মালার দিকে, এক হাতে গলা চেপে ধরে মালার, বলে, মেয়েকে থামা, শেষ সময় ওর এত কথা সহ্য হচ্ছে না। পুরী বিস্মিত নয়নে তাকালো নিজের জন্মদাতার দিকে। এ কোন রূপ দেখাচ্ছে আফতাব? রূপালী দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে কাঁদতেছে, মালার শ্বাস আটকে আসছে। পুরীর এতক্ষণে হুঁশ ফিরল। সে দৌড়ে গিয়ে নিজের সর্বশক্তি দিয়ে ধাক্কা দিল আফতাবকে। ছিটকে দূরে সরে যায় আফতাব। মালাকে বুকে জড়িয়ে ধরে বলে, আম্মা আপনি ঠিক আছেন তো? মালা ঘন ঘন শ্বাস ছাড়তে ছাড়তে মাথা নাড়ল। পরি আফতাবের দিকে তাকিয়ে বলে, আপনার হয়েছে কি আব্বা? আম্মার গায়ে হাত তুলছেন কেন? আফতাব কথা বলে না। পরির সাথে এখন তিনি পেরে উঠবেন না, তাই তিনি অন্দর ত্যাগ করলেন। আফতাব যেতেই রূপালী মালার কাছে এসে জোরে জোরে কাঁদতে লাগলো আর বলতে লাগলো, কোন অভিশাপ লাগলো আম্মা? আমাদের জীবনটা এমন কেন হলো? সত্যিগুলো চোখের আড়ালে থাকলে কি বা হতো আম্মা? রূপালী কাঁদছে আর পরি দেখছে। সে প্রশ্ন করতে করতে হাঁপিয়ে গেছে, তাই অবুঝ নয়নে মা আর বোনকে দেখছে সে। রূপালী হঠাৎ কান্নার বেগ কমিয়ে পরিকে বলে, তুই না প্রশ্ন করেছিলে কি হয়েছে? সবচেয়ে সত্যি কথাটা আজ তোকে বলবো। পরির চাহনিতে রূপালী চোখের পানি মুছল, তারপর বলল, যে সুখান পাগলকে তুই চিনিস, সে আর কেউ নয়, সে হচ্ছে রাখাল। পরি, আমাদের সোনা আপার রাখাল। মালাকে আলতো করে ধরে বসেছিল পরি। রূপালীর কথা শুনে শরীরের সম্পূর্ণ ভর ছেড়ে দিয়ে মেঝেতে বসে পড়ল। সোনালী রাখালের সাথে দূর অজানায় চলে যেতে পারেনি পরি, আর না পেরেছে সংসার করতে। সোনালী আপাত রাস্তার ধারের কদম গাছের নুচে ঘুমিয়ে আছে পরি। আপার রাখাল ওকে এখনো পাহারা দিচ্ছে। আব্বা তার নিজের হাতে তার মেয়ের ভালোবাসা আর মেয়েকে কবর দিয়েছে। কথা বলার শক্তি পরি হারিয়ে ফেলেছে। ওর জানা মতো সোনালী রাখালের সাথে দূর অজানায় চলে গেছে, কিন্তু সোনালীর গল্পটা যে এখনো নূরনগরে রয়ে গেছে তা আজ জানতে পারল পরি। বারবার ওর চোখের সামনে সোনালীর হাসি মুখটা ভেসে উঠল। পরি সবচাইতে বেশি ভালোবেসেছিল সোনালীকে, তাই ওর মৃত্যুর খবরটা আঘাত হানছে পরির বুকে। সে অস্ফুট স্বরে বলে উঠল, ওই কবরটা সোনা আপার আর সুখানি রাখাল। রূপালী পরির কথাটা শুনে মালাকে জড়িয়ে ধরে। মালাও একসাথে দুই মেয়েকে জড়িয়ে ধরে। তবে কিছুক্ষণ কেউ কোনো কথা বলে না। সন্ধ্যা নেমে এসেছে তখনই অন্দরে ৬-৭ জনের মতো পুরুষ প্রবেশ করল। তাদের মধ্যে আফতাব ও আখিও আছে। আফতাবকে দেখে মালা পরীকে শক্ত করে জড়িয়ে ধরে, চিৎকার করে বলে, দোহাই লাগে আপনার, আমার পরীরে ছাইড়া দেন, ও আপনার কোনো ক্ষতি করব না, ওরে আমি শায়েরের কাছে পাঠাইয়ে দুমু, ও কোনো দিন এই গ্রামে আসব না। তোর মেয়েকে ছেড়ে দেই আর ও আমাদেরকে শেষ করুক, আমি কি আর ভুল করি? আফতাব হুকুম করল পরীকে দড়ি দিয়ে বাঁধতে। পরী শুধু হতবিহব্বল হয়ে সব দেখতে লাগলো। ওর নিজেরই পিতা ওকে মারার জন্য লোক এনেছে, কিন্তু ওর অপরাধটা কি? মালা শক্ত করে পরীকে ধরে আফতাবের কাছে অনুরোধ করছে। রূপালী বাবার পা ধরে মাফ চাইছে বারবার। দুজন লোক এগিয়ে এসে মালা থেকে পরীকে ছাড়িয়ে নিল। তারপর হাত দুটো দড়ি দিয়ে শক্ত করে বাঁধল। বাধা দিল না পরী। সে একবার মালাকে দেখছে, আরেকবার রূপালীকে ও আফতাবকে। লোকটা টেনে তুলল পরীকে। পরী এবার বাধা দিল, বলল, আমাকে টেনে নিয়ে যেতে হবে না, আমি নিজেই যাচ্ছি। পরী মালার সামনে গিয়ে বলে, কাঁদবেন না আম্মা, জানি না কোন কারণে আপনার স্বামী আমাকে মারতে চাইছে। আজ তো সব উত্তর আমি পেয়ে যাব, আমি আসি। যাওয়ার আগে পরী রূপালীকে ওর নেকাবটা নামিয়ে দিতে বলে। রূপালী তাই করে এবং জড়িয়ে ধরে পরীকে। লোকগুলো সময় না দিয়ে পরীকে নিয়ে গাড়িতে তোলে। গাড়ি থেকে নামার পর পরী বুঝতে পারে এটা ওদের বাগান বাড়ি। বড় বড় পাঁচিল দেওয়া চারপাশে, বাইরেও কড়া পাহারা, ভেতরে সাধারণ কারো ঢোকা নিষেধ। পরী এও বুঝতে পারল যে আজ এই বাড়ির ভেতর থেকে ওর জীবিত ফেরা অসম্ভব। ভারাক্রান্ত মন নিয়ে ভেতরে পা রাখে পরী। একটা ঘরে নিয়ে যাওয়া হলো পরীকে, তারপর একটা চেয়ারে বসিয়ে দেওয়া হলো। পরী চারিদিকে চোখ বোলায়। ঘরটাতে একটা লম্বা টেবিল আর কয়েকটা চেয়ার ব্যতীত আর কিছুই নেই। নিশ্চুপ রইল পরী। লাঠির ঠকঠক শব্দে চোখ তুলে সামনে তাকালো পরী। নওশাদকে দেখে অবাক হলো না। সবচাইতে অবাক হওয়ার কথা হলো
ওর বাবা ওকে মারতে চায়। সেখানে নওশাদ কি? নওশাদ চেয়ার টেনে পরীর মুখোমুখি বসল, হাতের লাঠিটা মেঝেতে রাখল। তারপর পরীর দিকে তাকিয়ে হেসে বলল, বাহ, এখনো দেখছি মুখটা ঢেকে রেখেছ। রূপটা কি শুধু শায়েরকে দেখাবে? আমিও তো অপেক্ষা করছি। আমাকে একটু দেখাবে না? না থাক, একটু পর আমি এমনিতেই দেখতে পাবো। তোমার লাশটা তো আমাকেই কবর দিতে হবে। পরীকে চুপ থাকতে দেখে নওশাদ মাথা চুলকে বলল, সাহসী পরী, আজকে চুপ কেন? খুন করবে না? সুশীলকে তো এক নিমিষে শেষ করে দিলে। সাহস আছে তোমার, কিন্তু তোমার বড় বোন সোনালীর খুনিকে শাস্তি দেবে না? শুধু সোনালীর খুনি কেন, পালক আর বিন্দুর খুনিকে শাস্তি দেবে না? পরী সোজা হয়ে বসে বলে, পালক? ডাক্তার আপা পানিতে ডুবে মরেনি? ঘর কাঁপিয়ে হাসে নওশাদ, বলে, তুমি কি বোকা পড়ি? কিছুই দেখছি জানো না। ঠিক আছে, আমি সব বলছি। অন্তত মরার আগে তোমার সব জানার অধিকার আছে। পালকের কথা পরে বলি, আগে আসি বিন্দুর কথায়। বিন্দুর মৃত্যুর রহস্য তো জানা তোমার। পরী বসা থেকেই গর্জে উঠে বলে, কারা মেরেছে বিন্দুকে? কারা নয়, বলো কে মেরেছে? কে মেরেছে জানো? সম্পান মাঝি। মিথ্যে কথা, সম্পান মাঝি আমার বিন্দুকে ভালোবাসত, সেজন্য সে আত্মহত্যা করেছে। এবার নওশাদ আরও হাসতে লাগলো, যেন কোনো কৌতুক বলেছে পরী। হাসি থামিয়ে এসে বলে, ও আচ্ছা, সম্পান আত্মহত্যা করেছে বুঝি? পরীর সামনে দিয়ে কেউ একজন ঢুকলো ঘরটাতে। হাতে থাকা ব্যাগটা থেকে ছোট ছোট কতগুলো ছুরি বের করে লম্বা টেবিলে রাখলো। তারপর কতগুলো বড় বড় ছুরি রাখে। পরী ঘাড় ঘুরিয়ে লোকটিকে দেখতে লাগলো। কালো মুখোশধারী লোকটা ঠিক পরীর স্বপ্নের মতো। অস্ত্রগুলো সেরকম লাগছে পরীর, কিন্তু শায়েরের জায়গায় পরী নিজে বসা। হঠাৎই শায়েরের কথা ভীষণ মনে পড়ল পরীর। আজ যদি সে মারা যায়, তাহলে শায়ের বাঁচবে কিভাবে? সেও কি পাগল হয়ে যাবে রাখালের মতো? করুণ অবস্থা হবে শায়েরের। ভাবতেই অস্থিরতা কাজ করছে পরীর ভেতর। মৃত্যু নিয়ে তার ভয় নেই, কিন্তু শায়েরকে নিয়ে সে চিন্তিত। স্বাগতম জমিদার কন্যা পরী, আপনাকে তাসের ঘরে স্বাগতম। আবারও পরিচিত কণ্ঠস্বর শুনে চোখ বন্ধ করে ফেলে পরী। কবির এগিয়ে এসে চেয়ার টেনে নওশাদের পাশে বসল। পরীকে চোখ বন্ধ করে থাকতে থেকে সে বলে উঠল, ভয় পেলে নাকি পরী? ভয় পেও না, তোমাকে ধারালো অস্ত্র দিয়ে মারব না, শুধু শ্বাসরোধ করে মেরে ফেলব। ব্যাস, বেশি কষ্ট তোমার হবে না। কবিরকে থামিয়ে নওশাদ বলে, আরে ভাই থামো, আগে পরীকে সব সত্য জানাতে দাও। মরার আগে সব জানা পরীর দরকার তো। নওশাদ পরীর দিকে তাকিয়ে হাসল, বলল, আমি যেন কি বলছিলাম? হ্যাঁ, সম্পান। না থাক, শুরুটা শুরু থেকেই করি। তাহলে লম্বা শ্বাস নিল নওশাদ, তারপর বলতে শুরু করে, শুরুটা হোক ফুলমালাকে নিয়ে, মানে তোমার মা। তোমার কাকা তোমার মায়ের সাথে আদৌ কি করেছে তা আমার জানা নেই, তবে এটা জানি সে মোটেও ভালো কাজ করেনি। আসলে বলো তো কি, নারীর সৌন্দর্য সব থেকে বেশি আকৃষ্ট করে পুরুষকে, যেমনটা ফুল আকর্ষিত করে নারীকে। দুটোই একই হলো। তোমার বাবা তোমার মায়ের এই সৌন্দর্যে মোহিত হয়ে বিয়ে করে ঘরে তোলে। ভোলা ভালা মেয়েটাকে যেভাবে ঘোরাতো ঠিক সেইভাবেই ঘুরত। তোমার মায়ের এই সৌন্দর্য তার কাল হয়ে দাঁড়ালো। সেই কাল আর কেউ নয়, স্বয়ং তোমার কাকা। কিন্তু মানতে হবে, তোমার মা ঠিকই নিজেকে বারবার বাঁচিয়ে নিয়েছিল। এটা তোমার আর রূপালী ভাবির চোখে না পড়লেও সোনালীর চোখে ঠিকই ধরা পড়ত। তখন তোমরা ছোট ছিলে বিধায় কিছু বুঝতে না, তবে সোনালী বুঝত, তাই সে বারবার আক্রমণাত্মক হয়ে উঠত। এমনকি তোমার কাকাকে অনেকবার মারারও চেষ্টা করেছিল, আর তোমার বাবা সব জেনেও এর কোনো প্রতিবাদ করতে পারত না, কেননা তারা দুজনেই মরণ নেশা আসক্ত হয়ে আছে। সেটা পরে বলবো, এখন আসি সোনালীর কথায়। কোমল মেয়েটার মৃত্যুটা যে ভয়ানক ছিল পরী। নওশাদকে এবার কবির থামিয়ে দিল। সে হেসে বলল, আমার সোনালীর গল্পটা আমিই বলি, তুই থাম। চমকালো পরী। আমার সোনালী বলতে কি বোঝাতে চাইছে কবির তা বোঝার চেষ্টা করল, কিন্তু সে বুঝতেই পারছে না। পরীকে চিন্তিত দেখে কবির বলে, আরে পরী, এত ভাবছো কেন? আমি তো সব বলছি। আমার সোনালী বলেছি কেন জানো? কারণ সোনালীর সাথে আমার বিয়ে ঠিক করেছিল তোমার বাবা, কিন্তু সে তো পালিয়ে গেল। মনটা আমার ভেঙে গিয়েছিল তখন। সোনালীর জন্য খুব কষ্ট হচ্ছিল এই বুকে। বুকে হাত দিয়ে কান্নার অভিনয় করে কবির। ঘৃণায় মুখ ঘুরিয়ে নিল পরী। বলল, আসল রূপটা যখন প্রকাশ্যে এনেই ফেলেছেন, তাহলে এত ভনিতা না করে সব বলে ফেলুন। ঠিকই বলেছ, তবে কি বলো তো পরী, সোনালী না বড্ড বোকা ছিল।
তাই তো ধরা পড়ে গেল। তারপর কি হলো জানো পরি? রাখালকে ইচ্ছা মতো মারল তোমার বাবার গোলামরা, সাথে আমিও ছিলাম। আমার মনের মানুষকে আমার থেকে যে কেড়ে নিল, তাকে কিভাবে এমনি এমনি ছেড়ে দেই? সোনালীকে তোমার বাবাই নিজ হাতে গলা টিপে হত্যা করেছিল সেদিন। আমি আর নওশাদ হাত পা চেপে ধরেছিলাম শুধু। তারপর আমার আর নওশাদের উপর দায়িত্ব পড়ে সোনালীকে কবর দেওয়ার। রাখালকে জীবিত রাস্তার ধারের কদম গাছের সাথে বেঁধে রাখি। ওর তখনও জ্ঞান ছিল, তবে মারার ফলে নেতিয়ে পড়েছিল রাখাল। সোনালীকে ওর চোখের সামনেই হত্যা করা হয়। ছেলেটা অনেকবার অনুরোধ করেছিল যেন সোনালীকে ছেড়ে দিতে, তাহলে ও অনেক দূরে চলে যাবে, কখনো সোনালীর ছায়াও মারাবে না। কিন্তু এত ভালোবাসা তো সহ্য হলো না তোমার বাবার, তাই মেরে দিল। তবে মানতে হবে পরি, অসম্ভব রূপবতী ছিল সোনালী। রূপালীর থেকেও সোনালী বেশি সুন্দর ছিল। এমন সুন্দর যে ডুবলা দিলে কি হয় বলো? মরে যাওয়ার পর সোনালী যেন আরও আবেদনময়ী হয়ে উঠেছে। তাই আর লোভ সামলাতে পারলাম না, নিজের ইচ্ছা মিটিয়ে নিলাম সোনালীর থেকে, তাও রাখালের সামনেই। কিন্তু সে দেখা ছাড়ে কিছুই করতে পারেনি, বেচারা রাখাল। তবে নওশাদও কিন্তু সেদিন সোনালীকে ছাড় দেয়নি। যাকে এত ভালোবাসালো, তাকে না পাওয়ার বেদনায় সে পাগল হয়ে গেল রাখাল। তারপর রাখালকে পদ্মার ওপারে রেখে এলাম, যাতে সবাই এটা জানতে পারে সোনালী রাখালের সাথে পালিয়ে গেছে। কিন্তু রাখাল পাগল প্রেমিক হয়ে মরা মেয়েটার টানে ফিরে এলো। তবে ওর চেহারা চেনার উপায় নেই, জঙ্গলে ভরে গেছে পুরো মুখ। কবির আর নওশাদ হাসছে, পরীর চোখ থেকে জল পড়ছে, ঠোঁট কামড়ে রাগ দমন করার চেষ্টা করছে সে। হাতের বাঁধন এই মুহূর্তে খোলা থাকলে সে এখনই দুটোকে শেষ করে দিত। পরক্ষণেই মনে হলো ওর পা দুটো তো খোলাই রয়েছে, তাই সর্বশক্তি দিয়ে নওশাদের বুক বরাবর লাথি মারতেই চেয়ার থেকে সে পড়ে গেল। কিন্তু কবিরকে লাথি মারা ধরতেই কবির পরীর পা ধরে ফেলে এবং দড়ি দিয়ে পরীর পা দুটো বেঁধে ফেলে। নওশাদকে টেনে তুলে আবার চেয়ারে বসায়। পরী চিৎকার করে বলে, কাপুরুষের দল, একটি মেয়ের সাথে লড়াই করার জন্য এত মানুষ এসেছিস? ভয়ে তার হাত পা বেঁধে রেখেছিস? সাহস থাকলে হাত পা খুলে দে। রাগে থসছে পরী, জোরে জোরে শ্বাস প্রশ্বাস ওঠানামা করছে ওর, খুনের নেশা ধরে গেছে ওর। নওশাদ চেয়ারে বসে বলল, শালের দম আছে, ইচ্ছে করছে সব ঝাল মিটিয়ে দেই। আমাদের জন্য বিপজ্জনক বলেই জমিদার ওকে মারতে বলেছে। একটু পর কথা বলার মতো অবস্থায় থাকবে না। রাগটাও নওশাদেরও বেড়ে গেল, কিন্তু কবির তাকে থামিয়ে বলল, তুই থাম, পরীকে তো একটু পরেই পাওয়া যাবে। যদি পুরুষত্ব দেখাতে হয় তাহলে আমার হাত খুলে দেখা। কবির আদরে স্বরে বলে, না, বাঘিনীকে সবসময় খাঁচায় বন্দি করে রাখতে হয়, না হলে যে আক্রমণ করে বসে। তুমি জানো না বুঝি? মুখ ফিরিয়ে নিল পরী, ওর চোখ ভরা ঘৃণা। আজকে যদি পরী কোনো রকম বেঁচে ফেরে তাহলে এদের একটাকেও ছাড়বে না। নিজের জীবন যায় যাক, অন্তত দু চারটাকে শেষ করে শান্তি পাবে তো। কিন্তু এখান থেকে বাঁচবে কিভাবে পরী? মনে মনে সে প্রার্থনা করতে লাগলো, আল্লাহ যেন এই শয়তানের শাস্তি দিতে ওকে বাঁচিয়ে রাখে। কবির নিজের চেয়ারটাতে বসে পড়ল, পরীর দিকে তাকিয়ে বলতে লাগলো, এটুকুতে উত্তেজিত নলে চলবে পরী? আরও অনেক কিছু শোনা বাকি তোমার। রূপালীর কথা তো এখনো বললামই না। কবির নিজের চেয়ারটা টেনে পরীর আরেকটু কাছে গিয়ে বসে, তারপর বলে, রূপালীর জন্যই তো তুমি সুশীলকে মেরেছিলে, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু সুশীলের হাতে রূপালীকে তোমার কাকা তুলে দিয়েছিল। তিনিই চিঠি পাঠিয়েছিল রূপালীর কাছে। তিনি খুব ভালো করেই জানতেন রূপালী আর সিরাজের সম্পর্কের কথা, তাই সুশীলের সাথে চুক্তি করেই তিনি সব করেছিলেন। আর তারপর তোমার হাতে সব শেষ। আমরাই সুশীলের লাশটা গায়েব করেছিলাম। অন্দর থেকে যেহেতু মহিলাদের বের হওয়া নিষেধ, তাই তোমার দুই মা আর কাজের লোকেরা আমাদের চিনত, কিন্তু তোমরা তিন বোন চিনতেন আমাদেরকে। তোমার কাকা আখিরের হাত আছে এই কথাটা তুমি জানতে পারলে রূপালী আর আমার বিয়ের দিন, এবং সেদিনই তুমি তাকে আঘাত করে বসলে। মরতে মরতে সে বেঁচে গেলেও তোমার জোহরি নজর থেকে সে বাঁচল না। বারবার তুমি তাকে মারার পরিকল্পনা করলে, কিন্তু বরাবরের মতোই ব্যর্থ হলে। সেই জন্যই এখন তোমাকে বাঁচিয়ে রাখা আর যাবে না, মরতে তোমাকে হবেই। সাপকে যতই দুধ খোলা খাওয়াও না কেন, সে ছোবল দিবেই। তোমার বাবা বেশ বুঝেছে, যদি তুমি কোনোদিন জানতে পারো যে সোনালীর মৃত্যুর কারণ তিনি, তাহলে তাকে মারতে তোমার দ্বিধাবোধ হবে না। এজন্যই বারবার তোমাকে মারার পরিকল্পনা সে করেছে। আর বিন্দুকা কে মেরেছে সত্যি করে বলুন তো? এবার নওশাদ বলে উঠল, সে তো তোমাকে প্রথমেই বললাম, তোমাদের প্রিয় সম্পান মাঝি তোমাদের প্রিয় বিন্দুকে মেরেছে। আমি বিশ্বাস করি না। বিন্দুকে একজন নয়, অনেকগুলো লোক মেরেছে। আমি নিজে উপস্থিত ছিলাম সেদিন ওই জঙ্গলে। অনেক লোকের উপস্থিতি আমি সেদিন পেয়েছিলাম। নওশাদ হো হো করে হেসে উঠল। বিশ্রী সেই হাসি দেখে গা গুলিয়ে ওঠে পরীর। হাত পা ছুটোছুটি করেও বাঁধন ছিঁড়তে পারে না। চোখের সামনে যা দেখো তা কি সব সত্য পরী? তুমি হয়তো জানো না, ওই দিন বিন্দুর সাথে তোমাকেও মারার পরিকল্পনা ছিল। যাই হোক,
শুরু থেকেই বলি, না হলে তুমি কিছু বুঝতে পারবে না। কানাইকে মনে আছে তোমার? মনে করে বলো তো। বন্যার সময় আমাদের বাড়িতে চুরি করতে এসেছিল। পরীকে বাকিটা বলতে না দিয়ে নওশাদ বলে, আর তুমি তাকে ধরেছিলে। শুরু তাই নয়, কানাইকে চুরির সাজা থেকে বাঁচিয়েছিলে। কিন্তু পরী, এখানেও তুমি বোকার পরিচয় দিয়েছ। কানাই সেদিন চুরি করতে না, তোমাকে খুন করার জন্য গিয়েছিল। তোমার বাবা পাঠিয়েছিল, কিন্তু তুমি তাকে ধরে ফেললে এবং তোমার বাবা বিচারের নাটক সাজালো। তারপর তুমি এসে কানাইকে বাঁচালে। কি বুদ্ধি তোমার! তোমার বুদ্ধির তারিফ করতে হয় পরী। এবার আসি সম্পানের কথায়। শুধুমাত্র তোমাকে মারার জন্য তোমার প্রাণপ্রিয় সখীর সাথে ভালোবাসার নাটক করেছে সম্পান। ও পরী, তোমাকে তো আসল কথা বলাই হয়নি। নওশাদ কিছুক্ষণ ভাবার অভিনয় করে বলল, শেখরকে সরিয়ে তোমাকে শায়েরের হাতে তুলে দেওয়া হয়েছে কেন জানো? শুধুমাত্র তোমাকে খুন করার জন্য। কিন্তু শায়ের তো ভীষণ ধূর্ত। সে তোমাকে হত্যার পরিবর্তে ভালোবেসে সংসার শুরু করে দিল। বিতৃষ্ণায় ভরে উঠেছে পরীর কোমল মন। বিষাক্ত ধোঁয়া যেন সারা ঘরে ছড়িয়ে পড়েছে, যার দরুন শ্বাস নিতে ভীষণ কষ্ট হচ্ছে পরীর। আর কত ভাবে সে আজ ভাঙবে। শায়েরও শেষমেশ এর সাথে যুক্ত ছিল। বিশ্বাস করতে চাইছে না পরীর মন, যাকে এতটা ভালোবাসলো এবং যার থেকে এত ভালোবাসা পেল, সেই কিনা পরীকে খুন করার জন্য বিয়ে করল। পরক্ষণে পরীর মনে হলো শায়ের ওকে সত্যি ভালোবেসেছে তো, নাকি ওটা ওর অভিনয় মাত্র। শায়েরের কথা ভেবে কেঁদে উঠল পরী। নিজেকে আর দমন করা ওর পক্ষে সম্ভব নয়। একসময় সে সাহসী ছিল, কিন্তু ওই পুরুষটার জন্য যে একজন নরম এবং ভালোবাসাময়ী নারীতে পূর্ণ হয়েছিল, সে ভালোবাসার কাছে যে পরী আজ প্রতারিত। এত ষড়যন্ত্রের মধ্যে শায়েরের নামটা থাকা কি খুব জরুরি ছিল? এই নামটা বাদ দিলে খুব কি ক্ষতি হতো? কোনো যুদ্ধ তো হতো না, পৃথিবী ধ্বংসও হতো না। সবশেষে কেন এই নামটা নিল নওশাদ? সব ভাবনার মাঝে চোখের পানি ফেলছে পরী। মনে হচ্ছে ওরা মারার আগেই পরিদম বন্ধ হয়ে মরে যাবে। এমন আপনজন থাকার থেকে মরে যাওয়াই উত্তম। পরীকে এবারে কাঁদতে রেখে নওশাদ আর কবির কোনো কথা বলে না। চুপ থেকে পরীকে একটু সময় দিল। পরী কান্না শেষ করে বলল, আর কি কি বাকি আছে সব জানতে চাই আমি। নওশাদ আফসোসের সুরে বলে, তোমাকে এভাবে দেখে আমার খুব কষ্ট হচ্ছে পরী। কত ভালোবাসলে তুমি শায়েরকে, কিন্তু সে তোমাকে ধোঁকা দিয়ে মোটেও ভালো পড়েনি। আমি সব জানতে চাই। তারপর কি হয়েছিল? সব কিছুতে সম্পানের হাতটা বেশি ছিল। সে বিন্দুর সাথে ভালোবাসার নাটক করে তোমার সব খবর আমাদের কাছে দিত। তোমাকে সর্বপ্রথম হত্যা করার দায়িত্ব পড়ে শায়েরের ওপর। সম্পান আর বিন্দুর সাথে রাত্রিবেলা তুমি নদীতে ঘুরতে যেতে, সেটাও সম্পান শায়েরকে বলেছিল। তারপর পরিকল্পনা অনুযায়ী তোমাকে মারতে শায়ের সেদিন গেল। কথা ছিল সেদিন বিন্দু আর তোমাকে খুন করে নদীতে ভাসানোর, কিন্তু শায়ের পারল না তোমাকে মারতে। সে পরিষ্কার বলে দিল তার পক্ষে তোমাকে হত্যা করা সম্ভব নয়। কারণটা সেদিন শায়ের বলেনি, তবুও তোমার বাবা শায়েরকে কড়া হুকুম দেন। তাতেও লাভ হলো না। শেষে ঠিক হলো আমার সাথে বিয়ে হবে তোমার, আর তারপর আমিই তোমাকে হত্যা করব। এছাড়া তোমাকে হাতে পাওয়ার কোনো উপায় ছিল না। সেটাও ভেস্তে দিল শায়ের। কেন জানি আমার মনে হয়েছিল শায়ের তোমাকে বাঁচানোর চেষ্টা করছে। সন্দেহটাই ঠিক হলো। আমি কলপারে এমনি এমনি পড়িনি। শায়ের পরিকল্পনা করেই সাবান মেখে রেখেছিল, আর আমি পা পিছলে পড়ে যাই। পরে সব জানাজানি হলে আমার আর শায়েরের মধ্যে কথা কাটাকাটি হয় অনেক। তোমার বাবা নিশ্চুপ থাকলেও তোমার কাকা শায়েরকে অনেক বকাবকি করেন। যেদিন তোমরা কবির ভাইয়ের বাড়িতে গেলে, ওই দিন সব কিছুই পরিকল্পনার মতো হয়েছে। আমাদের মাঝে ইচ্ছেকৃতভাবে ঝগড়া হয় এবং সেদিন তোমাদের গাড়ির সামনে আমাদের লোকই যায়। ওই দিন কথা ছিল শায়ের ওদের হাতে তোমাকে তুলে দিবে, কিন্তু না, শায়ের আবারও পাল্টি খেললো, তোমাকে বাঁচিয়ে নিল। ইচ্ছে করছিল শায়েরকে তখনই শেষ করে দিই, কিন্তু পারলাম কই। এর মধ্যেই আরেক ঝামেলা ঘাড়ে এলো। শহরের ডাক্তার 3 জন এসে হাজির হলো। তখন তোমরা ঠিক করেছিলে পশ্চিমের জঙ্গলে বিন্দু আর সম্পানের বিয়ে দেবে। সব ঠিক করা ছিল সেদিন। সেবার আর শায়েরকে পাঠানো হলো না। শহরের ডাক্তারদের দিয়ে যাত্রা দেখতে পাঠানো হলো। কিন্তু এখানেও গন্ডগোল হয়ে গেল। বিন্দু যখন তোমাদের অপেক্ষা করছিল, আমরাও দূর থেকে ওত পেতেছিলাম। কিন্তু আমাদের ছেলেদের তখন বাসনা হলো বিন্দুর প্রতি। কি আর করার, সবার ইচ্ছা পূরণ করতেই হলো। তবে সম্পান তখন ছিল না। ও যখন এলো, বিন্দু তখন মরণ যন্ত্রণায় কাতরাচ্ছিল। বিন্দুর ওই অবস্থা দেখে সেদিন সম্পানের ভয়ঙ্কর রূপ দেখেছিলাম। তখনই আমাদের দলের 2 জনকে ছুরির আঘাতে শেষ করে দিয়েছিল। পরে বুঝতে পারলাম সম্পান মিথ্যা না, সত্যি সত্যি বিন্দুকে ভালোবাসত। অভিনয় করতে গিয়ে বিন্দুকে সে সত্যি ভালোবেসে ফেলেছিল। এই জন্য সম্পান বারবার বলেছিল বিন্দুর যাতে ক্ষতি না হয়, ওরা যেন শুধু তোমাকেই হত্যা করে। তবে বিন্দু রাতের আধারে থাকা মানুষগুলোর কথা জানতেও পারল না। সম্পান বিন্দুকে নিজ হাতে খুন করে।
যাতে পরবর্তীতে বিন্দুর নিজের প্রতি ঘৃণা না হয়। বিন্দু যাতে জানতে না পারে সম্পানও এসবের মধ্যে ছিল। তারপর ঘরের গাধায় কেরোসিন ঢালা হলো। হিন্দু রীতিমতো পোড়ানো হবে। এর মাঝে তুমি চলে এলে। আমরা তোমার জন্য অপেক্ষা করছিলাম জঙ্গলের সামনে থেকে, কিন্তু তুমি এলে পিছনের দিক দিয়ে এবং পালিয়েও গেলে। আমাদের সব পরিকল্পনা আবারও বিফলে গেল। পরে খবর পেয়ে শায়ের ছুটে এলো এবং বিন্দুকে যারা ধর্ষণ করলো তাদের সবাইকে মেরে দিল তোমাদের ওই বাগান বাড়িতে নিয়ে। শায়ের বেশি বাড়াবাড়ি করেছিল সেদিন, তাই তোমার বাবা শায়েরকে অনেক কথা শোনায়। এর মধ্যে আরেকটা ভুল হয়ে গেল। শায়েরের পিছু নিয়ে শেখর সব সত্য জেনে গেল। পরের দিন তোমাকে দেখে সে তোমার প্রেমে পড়ে গেল এবং তোমার বাবাকে এক প্রকার হুমকি দিল যাতে তোমার সাথে শেখরের বিয়ে দেয়। এটা তোমার বাবা মেনে নিতে চায়নি। তখন গ্রামে এমনিতেই বিন্দু খুন হয়েছে, পুলিশ এসেছে, তাই শেখরকে যেতে দেওয়া হলো। সময় নেওয়া হলো বিয়ের জন্য। বিয়ের দিন ওদের গাড়ি দুর্ঘটনা আমরাই করেছি এবং ফাঁসিয়ে দিয়েছি নাইমকে। বেচারা নির্দোষ, কিন্তু তবুও জেল খাটছে। শেখর যেদিন জমিদার বাড়িতে এলো তারপর প্রাণ নিয়ে ফিরতে পারেনি। জানতাম শহরে ফিরে শেখর সব পুলিশকে বলে দেবে, তাই ওর কিচ্ছা খতম করে দিলাম। তবে এরপর বিশ্বাসঘাতকতা করে সম্পান। সে পুলিশকে সব বলতেই যাচ্ছিল, কিন্তু তা পারেনি। বিন্দুকে যে ডালে ঝুলিয়েছিলাম ঠিক সেই ডালেই সম্পানকে মেরে ঝুলিয়ে দেই। সবাই ভাবলো সম্পান আত্মহত্যা করেছে। ব্যাস, এভাবেই একটা ভালোবাসার সমাপ্তি ঘটল। কিন্তু পালক, ওই মেয়েটা নির্দোষ ছিল। কি দোষ ছিল ওর? একটু ভালোবাসাই তো চেয়েছিল শায়েরের কাছ থেকে, কিন্তু শায়ের তাকে মৃত্যু উপহার দিল। কানাইকে মারার পরিকল্পনা করছিল সেদিন শায়ের, কেননা তোমার প্রতি কৃতজ্ঞ হয়ে কানাই ওত পেতেছিল সময় মতো তোমাকে সব সত্য বলে দেবে। তাই সত্য গোপন করতে কানাইকে মারার কথা চলছিল। ওই দিন পালক সব শুনে ফেলে, তবে সেও শেখরের মতো ফায়দা উঠালো। শায়েরকে বলল ও যদি পালককে বিয়ে করে তাহলে কাউকেই সত্যি বলবে না। শায়েরের আবার মাথা গরম ছিল খুব। তোমাকে খুন করতে না পারায় সেদিন অনেক কথা শুনতে হয়েছিল ওকে। তাই মাথা গরম করে শায়ের নিজ হাতে পালককে পানিতে চুবিয়ে মেরে ফেলে। কিন্তু সমস্যা হলো, যখন জানতে পারলাম পালক সাঁতার জানত, তাই আমরা আগেই পালকের বাবা মায়ের কাছে যাই এবং হুমকি দিয়ে মুখ বন্ধ করি। কিন্তু কতদিন আর ওদের চুপ করানো যায়? তাই তাদেরকেও মরতে হলো। আমি তখন সচল ছিলাম, তাই খুনগুলো আমিই করি। জানো তো পড়ি, শায়েরের থেকে খুন করার নেশা আমার অনেক বেশি। রক্ত দেখার মজাই আলাদা। শায়েরের সাথে তোমার বিয়ে দেওয়ার কোনো কথাই ছিল না, কিন্তু শায়ের নিজেই বলে সে তোমাকে বিয়ে করবে এবং ওর গ্রামে নিয়ে গিয়ে হত্যা করবে। আমি বিশ্বাস করিনি ওর কথা। তোমার বাবাকে বারণ করেছিলাম, কিন্তু তিনি শুনলেন না। বিয়ে দিয়ে ওই রাতেই তোমাদের পাঠিয়ে দিল নবীননগর। এরপর দিনের পর দিন যায়, কিন্তু শায়ের তোমাকে মারে না। অনেক চিঠি যায় শায়েরের কাছে, সে উত্তর দিত না। শেষ চিঠি পেয়ে শায়ের এখানে আসে এবং বলে দেয় সে তোমার সাথে থাকতে চায়। আমাদের সাথে সে আর কাজ করবে না। আমাদের ধোকা দিয়ে শায়ের তোমাকে নিয়ে সুখে থাকবে, এ তো মানা যায় না। তাই জুম্মানকে দিয়ে মিথ্যা বলে তোমাকে এখানে আনলাম এবং আজ তোমাকে মরতে হবে পড়ি। শায়েরকে শাস্তি দিতে হলে তোমাকে মরতে হবে। আমি জানি শায়ের নিজ থেকে তোমাকে আমাদের হাতে তুলে দেবে না, তাই ছলচাতুরির আশ্রয় নিতেই হলো। পরি চোখ বন্ধ রেখেই সব শুনছিল এতক্ষণ। এখনো চোখ খুলছে না সে। মনে হচ্ছে চোখ খুললেই শায়েরকে দেখতে পাবে এবং শায়ের এসেই ওর গলায় ছুরি চালিয়ে দেবে। পরি সেই মৃত্যুটা নিতে পারবে না। বিন্দুকে এই মুহূর্তে মনে পড়ছে, না জানি ওই রাতটা ওর কিভাবে কেটেছে। নিজের প্রিয় মানুষটার খারাপ রূপটা দেখে মরতে পারেনি বিন্দু, কিন্তু পরি তো শায়েরের আসল রূপটা জেনে গেছে। মরতে ওর ভীষণ কষ্ট হবে। পরি চোখ খুলে নওশাদের দিকে তাকিয়ে বলল, আমার হাতের বাঁধন খুলবেন না। আমাকে মারার সময় ভুলেও আমার হাত খুলবেন না, তাহলে আমার মৃত্যুর সাথে সাথে আর কার মৃত্যু হবে তা বলা মুশকিল। বা, তোমার তেজ দেখছি বেড়ে গেছে, তোমাকে তো ছাড়া যাবেই না। নওশাদ, চলো এখন, পরীকে পরপারে পাঠানোর সময় এগিয়ে আসছে। নওশাদ লাঠি ভর দিয়ে দাঁড়িয়ে পড়ল। খোঁড়াতে খোঁড়াতে সে চলে গেল। কবিরও চলে গেল। আর কিছু জানানোর নেই পরীকে। এখন এখানে না থাকাই ভালো। পরীকে একা ছেড়ে দিল ওরা। আফতাব আর আখির বাগান বাড়িতে এসে পৌঁছালো মাত্র। ওদের জন্যই সবাই অপেক্ষা করছিল। আফতাবের হুকুম না পাওয়া পর্যন্ত পরীর গায়ে ফুলের টোকাও কেউ দিতে পারবে না। বাহিরে কড়া পাহারা। বাগান বাড়িটার চারপাশে জঙ্গলে আবৃত। আশেপাশে কোনো ঘরবাড়ির নিশানাও নেই। তাছাড়া মুঘল আমলের এই বাড়ির ভেতরের কোনো শব্দ শোনা কারো পক্ষে সম্ভব না। আফতাব আসতেই কবিন এগিয়ে গেল, বলল, যা করা তাড়াতাড়ি করতে হবে। পরীকে দিয়ে বিশ্বাস নেই, ওই মেয়েটা চতুর্বেশী। কি জানি কখন আমাদের উপর আক্রমণ করে বসে। ডাক্তার আসতে একটু সময় লাগবে, তাই আমাদের অপেক্ষা করতে হবে। নওশাদ গর্জে উঠে বলল, হোক দেরি, আগে পরীকে শেষ করে দেই, তারপর ডাক্তার আসুক, সমস্যা নেই। বেশি বোঝো না তুমি।
আগে ডাক্তার আসুক, পরে সমস্যা হলে তুমি সামলাবে। আপনি এখনও আমার কথা শুনছেন না। আমার কথা শুনলে আজ এদিন দেখতে হতো না, পরীকে আরও আগেই শেষ করে দিতাম। এই খোড়া পানিয়ে কি করবে তুমি? চুপচাপ বসে থাকো। অপমানিত হয়ে নওশাদ চুপ করে গেল। আফতাব প্রায়ই এই কথা বলে অপমানিত করে ওকে, কিন্তু এজন্য তো নওশাদের কোনো দোষ নেই। শায়েরের জন্য সব হয়েছে, তাই ওর ক্ষোভ এখনো রয়ে গেছে। নিজেদের মধ্যে ঝগড়া করলে ক্ষতি হবে, তাই আফতাব সবসময়ই সবাইকে শান্ত রাখার চেষ্টা করে। সবার কথার মাঝে একজন রক্ষী এসে খবর দিল শায়ের এসেছে। মুহূর্তেই সবার চোখে মুখে আতঙ্ক দেখা দিল। এত তাড়াতাড়ি তো শায়েরের আসার কথা না, সে ব্যবস্থা আফতাব করেই রেখেছে। তাহলে শায়ের এখানে পৌঁছলো কিভাবে তা ভেবে পাচ্ছে না। নওশাদের রেগে আগুন। সে বলল, এজন্যই বলেছিলাম সব তাড়াতাড়ি করতে। সবকিছু বিফলে গেল। কবির ছুট লাগালো পরীর কাছে, দড়িটা নিয়ে ফাঁস লাগালো পরীর গলাতে। হঠাৎ কবিরের এরকম কাণ্ডে অবাক হলো না পরী। মৃত্যুর জন্য সেও প্রস্তুত ছিল, কিন্তু কয়েক সেকেন্ডের ব্যবধানই শায়ের সেখানে প্রবেশ করে এবং কবিরকে এলো পাতারি ঘুষি মারতে থাকে। কয়েক মুহূর্তে কি হয়ে গেল পরী বুঝতে উঠতে পারল না। গলায় ফাঁস লাগার আগেই শায়ের তাকে বাঁচিয়ে নিয়েছে। শায়ের টেবিল থেকে একটা ছুরি এনে চেপে ধরি কবিরের গলায়। চোখ তুলে শায়েরের চোখে চোখ রাখে কবির, যেন অগ্নিগিরির লাভা ওই চোখে। কবির বুঝলে এই মুহূর্তে যদি শায়ের ওকে শেষ করেও দেয়, কেউ ওকে কিছু বলতে পারবে না। শায়েরের ভয়ঙ্কর রূপ কবির দেখেছে, কিন্তু এতটা ভয়ানক হতে সে দেখেনি। শায়ের রুষ্ট চিত্তকণ্ঠে বলল, সাহস অনেক দেখিয়েছিস তুই। তোকে মারলে কেউ আমার গায়ে সূচও ছোঁয়াতে পারবে না, এটা জেনেও আমার পরিজানের দিকে হাত বাড়ানোর সাহস তোর হলো কিভাবে? ধারালো ছুরির সামান্য ছোঁয়াতেই কবিরের গোলার চামড়া কেটে রক্ত ঝরতে লাগলো। সবাই ততক্ষণে চলে এসেছে। আফতাব হুঙ্কার ছাড়ল, বলল, শায়ের, কবিরকে ছাড়ো। হাত থেকে ছুরি ফেলে দিল শায়ের। আফতাবের দিকে না তাকিয়ে সে এগুলো পরীর দিকে। হাত এবং পায়ের বাঁধন খুলতে খুলতে বলতে লাগলো, আমার সাথে গলাবাজি করবেন না। আপনার মতো শত জমিদারের মস্তিষ্ক এই সেহরান হাতের মুঠোয় নিয়ে ঘোরে। আমার সাথে চালাকি করার চেষ্টাও করবেন না। যদি আমার পরিজানের কিছু হয়ে যেত, তাহলে আপনারা ভয়ঙ্কর কিছুর সম্মুখীন হতেন, তাই মুখটা বন্ধ রাখুন। আফতাব চোখ বুজে শায়েরের কথাগুলো হজম করে নিল। শায়েরের কথা আফতাবকে মানতেই হবে, কেননা আফতাবের দুর্বল স্থানগুলো শায়েরের জানা, না হলে শায়েরকে সে কবেই মেরে দিত। পরীর বাঁধন খুলে হাত ধরে পরীকে দাঁড় করালো শায়ের। শায়ের হাত থেকে পরী সরিয়ে পিছিয়ে গেল। লম্বা টেবিলের সাথে পিঠ লাগিয়ে দাঁড়ালো পরী। শায়ের সাথে সাথেই পরীর কাছে গিয়ে বলল, আপনি ঠিক আছেন পরীজান, চিন্তার কারণ নেই, আমি এসে গেছি, চলুন আমরা ফিরে যাই। পরী মৃদু ধাক্কা দিয়ে শায়েরকে দূরে ঠেলে সরিয়ে দিল। বলল, ছোবেন না আমাকে, আপনি যে হাতে আমাকে হত্যা করতে চেয়েছিলেন সেই হাত দিয়ে স্পর্শ করবেন না আমাকে। শায়ের নওশাদের দিকে তাকালো, সাথে নওশাদের চোখের ভাষাও বুঝে গেল। নওশাদ পরীকে সব সত্য জানিয়ে দিয়েছে, তাই শায়ের শান্ত স্বরেই বলল, যা বলার বাড়িতে গিয়ে বলবেন, আপাতত এখান থেকে চলুন। এবার পরী প্রতিক্রিয়া করে না, চুপচাপ পা বাড়ায় শায়েরের সাথে। কবির বসা থেকে উঠে দাঁড়ালো। গলায় হাত দিয়ে রক্ত দেখে সে রেগে গেল ভীষণ, কিন্তু এই রাগটা যেন চিরকালের জন্য থেমে গেল, কারণ আচমকায় কবিরের গলার ভেতরে ছুরি গেঁথে দিয়েছে পরী। শ্বাস টেনে নিতেও পারল না কবির, মেঝেতে ধপাস করে পড়ে গেল। গলা দিয়ে বয়ে গেল রক্তস্রোত। তো বন্ধুরা, আজকের পর্ব কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের গল্পগুলো ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হবে পরের কোনো পর্বে। আল্লাহ হাফেজ।